ওকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের সেকেন্ড রিডিং ক্লাস। তো এই ক্লাসে আমরা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন শিখব। তো এটা আমরা কেন করতেছি, কারণ রিডিং এর যে ফার্স্ট প্যাসেজটা থাকে অর্থাৎ প্যাসেজ নাম্বার 1, সেখানে মাত্র দুইটা টাইপেরই কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অপরটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। যেহেতু আমরা ট্রু ফলস নট গিভেন আগে শিখে ফেলেছি, তো এখন যদি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা শিখতে পারি স্যার তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা খুব ইজিলি যে কোনো রিডিং পরীক্ষার যে ফার্স্ট প্যাসেজটা আছে আমরা সলভ করতে পারবো, কারণ 90 to 95% ক্ষেত্রেই আমাদের ফার্স্ট প্যাসেজে এই দুই টাইপের কোশ্চেন থাকে। আপনারা তো এইটা তো জানেন কিভাবে ট্রু ফলস নট গিভেন বের করতে হয়, জানেন না এটা? জি স্যার। ওকে, জি তাহলে স্যার। জি স্যার। এটার পাশাপাশি যদি আপনারা এখন ফিল ইন দা ব্ল্যাঙ্কসটাও স্যার শিখে পারেন, তাহলে যে কোনো রিডিং প্যাসেজের, আপনাদের আইএলটিএস এর রিডিং এর তো তিনটা গল্প থাকে। তো আমরা যদি যে কোনো প্যাসেজ দেখি, দেখেন এই যে প্রথমটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, পরেরটা ট্রু ফলস নট গিভেন, তারপর আমরা নিউ যদি আর একটা প্যাসেজ যাই, এই যে দেখেন একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, নিচে ট্রু ফলস নট গিভেন। তাহলে আপনাদের যে কোনো রিডিং এর যে তিনটা গল্প থাকে, তার ভেতরে প্রথম গল্পটা আপনারা ইজিলি এখন থেকে সলভ করতে পারবেন। তো এই জন্য আমরা আজকে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা আজকে শেখাবো। তাহলে আপনারা রিডিং এর যে তিনটা গল্প আসে, তার ভেতরে প্রথম গল্পটা এখন থেকে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আমাদের তো পরীক্ষা থাকবেই, তার পাশাপাশি আপনারা নিজেরাও যে কোনো রিডিং এর প্রথম যে গল্পটা থাকে, তিনটা গল্পের ভেতরে প্রথম গল্পটা আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? তো স্যার, হ্যাঁ, বলুন। স্যার এই যে প্রথম প্যাসেজ থেকেই হচ্ছে মানে দুইটাই থাকতে পারে, এই জি, তো? জি, 13 মার্ক থাকে তো প্রথম গল্প থেকে। টোটাল তো আইএলটিএস রিডিং এ টোটাল মার্ক হচ্ছে 40 বা 40। তো 40টাকে এভাবে ভাগ করা হয়েছে, প্রথম প্যাসেজ থেকে 13 মার্ক, দ্বিতীয় প্যাসেজ থেকেও 13 মার্ক, আর লাস্টের প্যাসেজ থেকে 14 মার্ক। ঠিক আছে, এইভাবে হচ্ছে 40। তো প্রথম প্যাসেজে যে 13 মার্ক, এই 13 মার্কের এই 6 মার্ক বা 7 মার্ক থাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর উপরে। বাকি 6 বা 7 মার্ক থাকে হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন এর উপরে। দেখেন এখানে যদি আপনারা দেখেন, 7 পর্যন্ত হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, আবার 8 থেকে 13 পর্যন্ত ট্রু ফলস নট গিভেন। তাহলে আপনারা যদি এই দুইটা টাইপেরই শিখে ফেলেন, তাহলে যে কোনো আইএলটিএস পরীক্ষার রিডিং এর যে প্রথম প্যাসেজটা আপনারা বাসায় নিজেরাও মক টেস্ট বা পরীক্ষা দিতে পারবেন, বা বাসায় একটু নিজেদেরকে টেস্ট করতে পারবেন। ঠিক আছে? ওকে। আর নেক্সট উইক থেকে আমরা হচ্ছে স্পিকিং স্পিকিং রাইটিং ওগুলো আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম প্যাসেজটা যেটা নিয়েছি, সেই প্যাসেজটার নাম হচ্ছে ফ্রোজেন ফুড। ফ্রোজেন ফুড মানে কি? প্রিজারভেটিভ সীমায়িত খাদ্য। খাবার, প্রিজারভেটিভ খাবার। হিমায়িত খাদ্য। ঠান্ডা খাবার। ঠান্ডা খাবার না, ঠান্ডা খাবার তো অন্য জিনিস হয়ে যায়। এটা হচ্ছে হিমায়িত খাবার, যেগুলো আসলে আপনি লং টার্ম, ওই যে বলে না ফ্রোজেন চিকেন ফ্রিজিং ফ্রাই। খাবার। হ্যাঁ, ফ্রোজেন ফুড যেটা বলা হয়, ফ্রোজেন রুটি। এখন তো আপনারা যে বিভিন্ন স্বপ্ন বা মিনা বাজার, আগোরা, এগুলোতে গেলে কি দেখতে পাবেন? বিভিন্ন রুটি, তারপরে হচ্ছে চিকেন পরোটা। রেডি করা, চিকেন জাস্ট রেডি টু কুক, আপনারা ফ্রোজেন ফুড বলতে যেগুলো বোঝায়। বা ফ্রিজেও আমরা ফ্রোজেন হিসেবে রেখে দিই না, টমেটো বা বিভিন্ন শাক, তারপরে তরকারি, এগুলো ফ্রোজেন ফুড হিসেবে কাউন্ট হয়। এগুলোকেই ঠান্ডা খাবার, বা ঠান্ডা খাবার তো না, জাস্ট ভবিষ্যতে খাওয়ার জন্য আমরা এটাকে হিমায়িত বা ঠান্ডা অবস্থায় রেখে দিই। তো এইটার ইতিহাসটা সম্পর্কে এই প্যাসেজে বলা আছে। ঠিক আছে? তো আমাদের রিডিং এ এই ট্রু ফলস বা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এই দুইটা ধরনের কোশ্চেনে, বা আরো যে কোশ্চেন গুলো আছে এমসিকিউ, কমপ্লিট সেন্টেন্স, সকল কোশ্চেনে আমাদের আগে যে নিয়মটা আমরা শিখেছি, সেম নিয়মটাই আমরা ইউজ করব। প্রথম কাজটা কি? আমাদের প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে সেন্টেন্স থেকে কিওয়ার্ড বের করা। আমি একটু লিখে দিই, যেহেতু কিওয়ার্ড, অনেকেই কিওয়ার্ড। আজকে প্রথম ক্লাস করতেছেন। তো আমাদের যে কোনো রিডিং কোশ্চেন সলভ করার জন্য আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে, ওহো, এটা আচ্ছা, এটা 1 দেখার মতো হচ্ছে। 1 নাম্বার কাজ হচ্ছে কি? প্রশ্ন থেকে কিওয়ার্ড বের করা। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড, হোয়াট ইজ কিওয়ার্ড? যারা ক্লাস করেছেন। মূল সব। স্যার প্রিপজিশন আর্টিকেল। ইয়েস, না, আমি কিওয়ার্ড কিভাবে বের করতে হয় এটা বলি নাই। কিওয়ার্ডের অর্থটা কি আসলে, কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মূল মূল শব্দ। মূল শব্দ বা গুরুত্বপূর্ণ শব্দকে বলা হয় কিওয়ার্ড। যেমন আপনাদের ফ্যামিলিতে অনেক মেম্বার আছে, আপনি আছেন, আপনার ভাই আছে, বোন আছে,
চাচা চাচি, এরকম জয়েন্ট ফ্যামিলি বা যে কোনো সিঙ্গেল ফ্যামিলিতেও তো আপনার বাবা মা ভাই বোন সবাই থাকে। তো এর ভেতরে কি পার্সন কে, যাকে বলা হয় আপনার ফ্যামিলির কি পার্সন, যিনি ডিসিশন গুলো নিয়ে থাকেন বা বাইরে থেকে কোনো প্রেশার বাবা। আসলে তিনি তিনি হচ্ছে বাবা বাবা। বাবা। তো তো এইটা হচ্ছে যে in কিওয়ার্ড person. আসলে, ইয়েস, মেইন পার্সন বা কি পার্সন বা কিওয়ার্ড হচ্ছে একটা সেন্টেন্সের সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলোকে বলা হয় কিওয়ার্ড। তো একটা প্রশ্নে, প্রিন্সিপাল যে কোনো কিছু। ইয়েস, প্রিন্সিপাল যে কোনো রিডিং কোশ্চেন সলভের ক্ষেত্রে এখানে যেমন দেখেন 1 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, 2000 ইয়ার্স এগো, 2000 বছর আগে সাউথ আমেরিকাতে পিপল কনজার্ভ দ্য নিউট্রিশন ভ্যালু অফ ড্যাশ ইউজিং এ মেথড অফ ফ্রিজিং দেন ড্রাইং। বলছে যে 2000 বছর আগে সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল, এই দেশগুলোকে সাউথ আমেরিকা বলা হয়। এখানে কি হয়েছিল, যেই মানুষগুলো এখানে বসবাস করত তারা কনজার্ভ, কনজার্ভ বলতে সংরক্ষণ করা, তারা কনজার্ভ করতো কোনটা, নিউট্রিশন ভ্যালু অফ ড্যাশ, কোনো একটা জিনিসের নিউট্রিশন ভ্যালু মানে কি, নিউট্রিশন মানে পুষ্টি, পুষ্টিমান, তারা হচ্ছে কোন জিনিসের পুষ্টিমানটা কনজার্ভ বা রক্ষা করত, একটা মেথডের মাধ্যমে, মেথড বা প্রক্রিয়ার মাধ্যমে। সেই প্রক্রিয়াটা কি, ফ্রিজিং দেন ড্রাইং, অর্থাৎ তারা কোনো একটা খাবার সংরক্ষণ করে রাখতো ফ্রিজিং এর মাধ্যমে। সেই খাবারটার নাম কি, এটা হচ্ছে জানতে চাচ্ছে। তো আমাকে এই কোশ্চেনটা সলভ করতে হলে যে কোনো রিডিং এর কোশ্চেন, সেটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস হোক বা এই যে ট্রু ফলস হোক, আমাকে যে কোনো কোশ্চেনের অ্যান্সার বের করতে হলে সবার আগে এই যে যে সেন্টেন্সটা আছে, পিপল কনজার্ভ দ্য নিউট্রিশন ভ্যালু অফ ড্যাশ ইউজিং এ মেথড অফ ফ্রিজিং দেন ড্রাইং, এই সেন্টেন্সটা কিওয়ার্ড বের করতে হবে। কিওয়ার্ড মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখন কিওয়ার্ড বের করার নিয়ম হচ্ছে সেন্টেন্স থেকে যে ওয়ার্ডগুলো কিওয়ার্ড না বা গুরুত্বপূর্ণ না, সেই ওয়ার্ডগুলো আপনি যদি বাদ দিয়ে দেন, এটা সরাসরিও বাদ দিতে পারেন বা মনে মনেও বাদ দিতে পারেন, বাদ দিলে দেখবেন যে মেইন কিওয়ার্ড বের হয়ে যাচ্ছে। আমরা সরাসরি একটু বাদ দিয়ে দেখাই। আ- অপ্রয়োজনীয় ওয়ার্ড না, অপ্রয়োজনীয় ওয়ার্ড বা কিওয়ার্ড না, তারা হচ্ছে কারা, আর্টিকেল, প্রিপোজিশন, প্রিপোজিশন। আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কারা, অক্সিলারি ভার্ব। এম, ইজ, এম আর, ইজ আর ওয়াজ ওয়ার। ওয়াজ, And ওয়্যার, is a what হ্যাভ, where হ্যাজ, হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড। এই ধরনের ওয়ার্ড গুলো আছে। আর মে আর্টিকেল তো মাইট। আপনারা চিনেন, আর্টিকেল হচ্ছে দি, তারপরে এ, এন, and আর হচ্ছে প্রিপোজিশন হচ্ছে ইন, অফ। অর্থাৎ আপনাকে যে কাজটা করতে হবে, এই সেন্টেন্সের বড় একটা সেন্টেন্স আছে না, এই সেন্টেন্স থেকে অপ্রয়োজনীয় যে ওয়ার্ড গুলো অর্থাৎ আর্টিকেল, প্রিপোজিশন, অক্সিলারি ভার্ব, এগুলো বাদ দিতে হবে। আপনি তো পরীক্ষার হলে এভাবে বাদ দিতে পারবেন, আপনি মনে মনে বাদ দিতে হবে। তো এই যে এগুলো বাদ দেওয়ার ফলে তাহলে বাকি থাকতেছে যে ওয়ার্ড গুলো, সেই ওয়ার্ড গুলোকেই আমরা নাম দিয়েছি হচ্ছে কিওয়ার্ড বা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। তো রিডিং এ যে কোনো কোশ্চেন সলভের ক্ষেত্রে আপনাকে সবার আগে যে কাজটা করতে হবে, প্রশ্ন থেকে কিওয়ার্ড বের করতে হবে। তাহলে এগুলো বাদ দেওয়ার পরে যেগুলো বাদ বাকি দিলেন থাকলো, কেন স্যার? যেগুলো বাকি থাকলো সেগুলো হচ্ছে কিওয়ার্ড। তাহলে আমরা একটু দেখি কিওয়ার্ড কারা কারা। পিপল কনজার্ভড নিউট্রিশন ভ্যালু ড্যাশ ইউজিং মেথড, মেথড বলতে প্রক্রিয়া, ফ্রিজিং এবং ড্রাইং, ড্রাইং বলতে শুকনা করা বা এটাকে আর্দ্রতা কমিয়ে ফেলা, আর ফ্রিজিং বলতে ঠান্ডা করা। তাহলে মানুষ কনজার্ভ বলতে রক্ষা করত, নিউট্রিশন ভ্যালু পুষ্টিমান অফ ড্যাশ, কোন জিনিসের পুষ্টি মানুষ রক্ষা করত, কিসের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে ঠান্ডা প্রক্রিয়া, তারপরে এটাকে আবার গরম করতো এই প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে সেই জিনিসটার নাম কি, এটা খুঁজে বের করতে হবে। তো প্রথম কাজ তো আমরা কিওয়ার্ড বের করলাম, আর্টিকেল, প্রিপোজিশন, অক্সিলারি ভার্ব বাদ দিয়ে। এখন 2 নাম্বার কাজ হচ্ছে আমাকে প্যাসেজে চলে আসতে হবে। প্যাসেজে এসে আমাকে যে কাজটা করতে হবে সেইটার নাম হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। আমি একটু লিখে দিই, স্কিমিং, মাউস দিয়ে লিখতেছি, একটু কনসিডার করবেন আপনারা, স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। এখানে দুইটা কাজ করতে হবে, স্ক্যানিং, NNING, ঠিক আছে। তো দুইটা কাজ হচ্ছে, প্রথমে স্কিমিং, স্কিমিং মানে হচ্ছে আপনি এই যে বড় একটা গল্প, গল্প তো এখানে অনেক বড় তাই না, অনেক বড় একটা গল্প, এই কথাগুলো কোথায় আছে এটা এটা খুঁজে বের করার স্বাভাবিক নিয়ম হচ্ছে সবাই হচ্ছে এভাবে রিডিং পড়া শুরু করবে। At some point in history, humans discovered the
that ice preserved food. There is evidence that winter ice was stored to preserve the food. এটাকে বলা হয় জেনারেল স্টাইলে পড়া। আর স্কিমিং মানে হচ্ছে এই যে স্কিমিং করে করে পড়া। স্কিমিং এর আরো একটা ভালো উদাহরণ আছে। আপনারা যখন এই যে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখেন, দেখবেন যে হুট করে অ্যাড চলে আসে না, বিজ্ঞাপন চলে আসে না। আপনি একটা ক্লাসের ভিডিও দেখতেছেন, হুট করে একটা ফুড পান্ডার ভিডিও চলে আসলো, ফুড পান্ডা। তো এটা আপনি কি করেন? আপনি কি ভিডিও দেখেন নাকি ক্লাস দেখবেন? তখন আপনি কি করেন? স্কিপ নামে একটা বাটন আছে না, নিচে ডান পাশে স্কিপ, আপনি ওইটাতে চাপ দিয়ে দেন না, স্কিপ। অর্থাৎ আপনি কি ভিডিওটা বা অ্যাডটা আপনি দেখতে চাচ্ছেন না। তো স্কিমিং আর স্কিপ কিন্তু সিমিলার ক্যাটাগরির ওয়ার্ড। এটা মানে হচ্ছে আপনি যে পুরা গল্পটা আপনি যে পুরাটা থ্রু আউট ভাবে না পড়ে আপনি জাস্ট মেইন ওয়ার্ড গুলো পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ সেই একই নিয়ম, আর্টিকেল, প্রিপজিশন, অক্সিলারি ভার্ব বাদ দিয়ে দিয়ে আপনি যে ছোট ছোট যে ওয়ার্ড গুলো এগুলো বাদ দিয়ে আপনি যে নাউন ভার্ব যে বড় বড় যে ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন এইগুলো জাস্ট চোখ বুলিয়ে যাবেন। এই প্রসেসটাকে বলা হয় স্কিমিং। অর্থাৎ আপনি সব ওয়ার্ড পড়বেন না, আপনি জাস্ট এভাবে পড়বেন যে হিস্ট্রি, হিউম্যান, ডিসকভার্ড, প্রিজার্ভ, ফুড, এভিডেন্স। অর্থাৎ আপনি কোনো অর্থ বুঝবেন না। অর্থাৎ আপনি এমন ভাবে পড়ে যাবেন যেটাতে আপনি জাস্ট ওয়ার্ড গুলোই পড়বেন, কিন্তু আপনি কোনো একটা অর্থ বোঝা যায় না, একটা কিছু পড়লে একটা অর্থ বোঝা যায় যে এটার মানে এটা, এইটা আপনি বুঝতে পারবেন না। আপনি জাস্ট ওয়ার্ড গুলো পড়তে পড়তে থাকবেন এবং এর পাশাপাশি স্ক্যান করবেন। স্ক্যান করবেন কোনগুলা? আপনি যে কিওয়ার্ড গুলা দাগিয়েছেন এখানে, এই যে আরো কিওয়ার্ড আছে এই লাইনের, এই 2000 ইয়ার্স এগো, 2000 ইয়ার্স এগো, তারপরে সাউথ আমেরিকা, এই কিওয়ার্ড গুলো আপনি খোঁজার চেষ্টা করবেন এই প্যাসেজে আছে কিনা। এবং এইটার পাশাপাশি আপনি এই যে দেখেন আমরা পেয়ে গেছি 2000 ইয়ার্স এগো, সাউথ আমেরিকা। তো আপনি কি করেছেন এই পর্যন্ত আসার ক্ষেত্রে? কেউ যদি এভাবে পড়ে, অ্যাট সাম পয়েন্ট ইন দ্য হিস্ট্রি হিউম্যান ডিসকভার দ্য আইস প্রিজার্ভ ফুড, এভাবে পড়তে অনেক সময় লাগবে পরীক্ষার হলে, যেহেতু এই প্যাসেজটা 20 মিনিটে সলভ করতে হবে। তো এই জন্য আমরা এভাবে না পড়ে আমরা জাস্ট মেইন যে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড গুলো, যেগুলো একটু বড় বড় ওয়ার্ড, যেমন হিস্ট্রি, হিউম্যান, ডিসকভার, প্রিজার্ভ, তারপরে এভিডেন্স, ঠিক আছে, এই ওয়ার্ড গুলো দেখতে দেখতে যেতে থাকলে আপনি আপনার কিওয়ার্ড গুলো আপনার চোখের সামনে পেয়ে যাবেন। যেই লাইনে আপনি কিওয়ার্ডটা পাবেন ওই লাইনটা ভালোভাবে পড়লে আপনি আশা করি অ্যান্সারটা বুঝতে পারবেন। অর্থাৎ আমরা এভাবে পড়তে পড়তে আসছি, স্কিমিং করতে করতে এখন আমরা কিওয়ার্ডটা পেয়ে গিয়েছি। সেটা হচ্ছে 2000 ইয়ার্স এগো এবং সাউথ আমেরিকা, যে দুইটা কিওয়ার্ড পেয়েছি না আমরা, তাহলে আমরা মনে করতেছি এই লাইনে আমাদের অ্যান্সারটা আছে। তখন যেই লাইনে আপনি কিওয়ার্ড পেয়ে যাবেন ওই লাইনটা ভালোভাবে পড়লে আপনি অ্যান্সারটা পাবেন। তো আমরা একটু ভালোভাবে পড়ি। 2000 ইয়ার্স এগো, আর যতক্ষণ পর্যন্ত না আপনারা কিওয়ার্ড না পাবেন যেগুলো আপনি দাগিয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে পড়বেন না, আপনি জাস্ট ওয়ার্ড গুলো দেখতে দেখতে যাবেন। তাহলে 2000 ইয়ার্স এগো, ইনহ্যাবিটেন্টস অফ সাউথ আমেরিকা অ্যান্ড দ্য আন্দিয়ান মাউন্টেন, আন্দিয়ান পাহাড়ের যে মানুষজন আছে তারা কি করতো? ইউনিক মিনস অফ Potatoes. কনজার্ভিং পটেটোস। কনজার্ভিং, এখানে বলছে কনজার্ভ দ্য নিউট্রিশন ভ্যালু অফ ড্যাশ। কোনটা কনজার্ভ করতো তারা? পটেটোস। পটেটোস মানে কি? Potatoes. পটেটোস পটেটো, মানে আলু। আলু। তার আলু মানে, আলু। তার মানে এইখানে মানুষজন পটেটোস কনজার্ভ করতো কিভাবে? ফর লেটার কনজাম্পশন, পরবর্তীতে খাওয়ার জন্য। লেটার বলতে চিঠি না, লেটার মানে পরে। লেটার এই কনজাম্পশন লেটার বলতে, মানে তো পরে। ইয়েস, কনজাম্পশন বলতে খাওয়া বা ভক্ষণ করা বা ভোগ করা। তো পরবর্তীতে ভোগ করার জন্য তারা হচ্ছে এইভাবে পটেটোটা সংরক্ষণ করত। দে ফ্রোজ দেম ওভারনাইট, তারা সারা রাত ধরে এটাকে ঠান্ডা করতো। দেন টেমপ্লেট দেম টু স্কুইজ আউট দ্য ময়েশ্চার, তারপরে তারা এটার যে ভেতরে যে পানি ছিল, এই যে ঠান্ডা করার ফলে যে পানি বা এরকম জিনিসগুলো হতো, সেটাকে তারা হচ্ছে কি করতো? চাপ দিয়ে স্কুইজ করে ফেলতো, চাপ দিয়ে পানিটা বের করে ফেলতো। দেন ড্রাইড দেম ইন দ্য সান, তারপরে এটা তারা সূর্যে শুকিয়ে ফেলতো, সূর্যের আলোতে শুকাতো। দিস প্রিজার্ভ দেয়ার নিউট্রিশন ভ্যালু, এটার ফলে তাদের কি পুষ্টিগুণটা প্রিজার্ভ থাকতো বা রক্ষা হতো, বলে না প্রিজারভেটিভ। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে প্রিজার্ভ করা হতো কোনটা? আলু। পটেটোস। Potatoes. তাহলে পুরা পটেটো। প্রসেসটা কি বুঝতে পেরেছেন? যে কোনো রিডিং কোশ্চেন সলভের ক্ষেত্রে আমরা কোন প্রসেসটা ফলো করব? জি স্যার। কেউ একজন বলতে পারবেন জি স্যার। প্রসেসটা? স্যার এই জায়গাতে আরো একটু ইজি হচ্ছে, এখানে টাইম পিরিয়ড গুলো দেওয়া, তো সালগুলো দেওয়া। জি, আমরা এরপরে আরো যে সেকেন্ড প্যাসেজ গুলো করব
এই যে এখানে এই যে ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন, এইখানে এরকম কিন্তু কিছু দেওয়া নাই। তো আমি শুরুটা করেছি একটু সহজ দিয়ে, তো এটা দেখতে থাকেন যাতে সবাই বোঝে। এরপরের প্যাসেজটা আরো একটু এটা থেকে হার্ড হবে। তো এই প্রসেসটা কি বুঝতে পেরেছেন? আমি একবার বলি, আপনারা ভালোভাবে শুনেন, তারপরে আপনাদের ভেতর থেকে একজন বলবেন আমাকে। যে কোনো রিডিং কোশ্চেন আপনারা মনোযোগ দিয়ে শুনুন। যে কোনো রিডিং কোশ্চেন সলভের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে দুইটা। এক নাম্বার কাজ হচ্ছে প্রশ্ন থেকে কিওয়ার্ড বের করা। কিওয়ার্ড হচ্ছে প্রশ্নের ইম্পর্টেন্ট ওয়ার্ড বা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এটা বের করতে হয় কিভাবে? প্রশ্ন থেকে তিনটা জিনিস বাদ দিয়ে দিলেই কিওয়ার্ড বের হয়ে যায়। সেটা হচ্ছে অপ্রয়োজনীয় ওয়ার্ড। সেই তিনটা অপ্রয়োজনীয় ওয়ার্ড হচ্ছে কারা? এক হচ্ছে আর্টিকেল, অর্থাৎ এ, অ্যান, দি। দুই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের তো অভাব নাই। তো তারপর আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, ইন, অফ, টু, ফ্রম, এগুলো প্রিপোজিশন, এগুলো বাদ দিয়ে দিবেন। আর একটা বাদ দিবেন সাহায্যকারী ভার্ব বা আমরা অক্সিলারি ভার্ব বলতে বুঝি। সেগুলো কারা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইরকম ছোট ছোট আরো কিছু ওয়ার্ড আছে, যেমন দেন, অ্যান্ড। এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে দিবেন। বাদ দিলে আপনার প্রথম কাজটা হচ্ছে প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড বা কিওয়ার্ড গুলো বের হয়ে যাবে। অর্থাৎ যারা বাদ পড়ে গেল, তারা বাকে তারা বাদে যারা থাকলো তারাই হচ্ছে কিওয়ার্ড। এটা হচ্ছে এক নাম্বার কাজ। এটা দ্রুতই আপনারা করতে পারবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি প্যাসেজে চলে আসবেন। আপনি পরের প্রশ্ন আর পড়তে যাবেন না। অনেকে কি করে যে প্রথমে সবগুলো প্রশ্ন পড়ে নেয়, দরকার নাই। আপনি একটা একটা করে প্রশ্ন পড়তে পড়তে থাকবেন। এরপরে কাজ হচ্ছে আপনি স্কিমিং এন্ড স্ক্যানিং করবেন। স্কিমিং হচ্ছে আপনি ওই যে হনুমানের মতো লাফ দিয়ে দিয়ে পড়তে হবে। তার মানে বানর বা হনুমান জাতীয় যে প্রাণীগুলো তারা কি করে, মানুষের মতো কি এরকম হেঁটে হেঁটে যায়, যে এখানে একটা পা দিল, তারপরে এখানে একটা পা দিল। এই মানুষ যেভাবে ধাপে ধাপে আগায়, এভাবে কি তারা যায়? তারা যায় না। তারা এখানে একটা পা দেয়, আবার এইখানে একটা জাম দেয়, তারপরে এইখানে একটা জাম দেয়। অর্থাৎ তারা মাঝখানের অংশগুলো কিন্তু টাচ করে না, মানুষ যেভাবে টাচ করে করে চলাফেরা করে। তো রিডিং এর ক্ষেত্রে আপনাকে সেই একই কাজটা করতে হবে। আপনি এই যে পুরো প্যাসেজটা আছে, এই প্যাসেজটাতে আপনি এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে গেলে আপনার সময় পাবেন না। তো আপনাকে যে কাজটা করতে হবে, মেইন মেইন যে ওয়ার্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন, হিস্ট্রি, হিউম্যান, ডিসকভার্ড, প্রিজার্ভ ফুড, তারপরে এভিডেন্স, স্টোরড, ফুড, সামার, 10,000 ইয়ার্স, 2,000 ইয়ার্স, এভাবে আপনি জাস্ট ওয়ার্ডগুলো দেখতে দেখতে যাবেন। এই প্রসেসটাকে বলা হয় স্কিমিং। আর স্ক্যানিং হচ্ছে আপনি যে কিওয়ার্ডগুলো ওই যে দাগিয়েছিলেন, এই কিওয়ার্ডগুলো আপনার মনের ভেতর থাকবে যে আমি এই 4-5টা কিওয়ার্ড দাগিয়েছি। এই স্কিমিং করার সময় আপনার চোখের ভেতরে এই কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। 2,000 ইয়ার সাউথ আমেরিকা, যেই লাইনে আপনি কিওয়ার্ডটা পাবেন, যেমন এই যে এখানে কোথায় আছে কিওয়ার্ডটা, 2,000 সাউথ আমেরিকায়, যে কিওয়ার্ডটা যেই লাইনে পাবেন ওইখানে আপনি থেমে যাবেন। থেমে গিয়ে ওইখানে আর স্কিমিং করা যাবে না। ওই লাইনটা আপনাকে একদম স্বাভাবিক নিয়মে পড়তে হবে বোঝার জন্য যে এই লাইনে আসলে কি বলতে চাচ্ছে। কারণ এই কিওয়ার্ড আর এই কিওয়ার্ড যখন মিলে গেছে, তখন হচ্ছে এখানে আপনি থেমে ওই লাইনটা ভালোভাবে পড়ে প্রশ্নের অ্যান্সারটা বের করবেন। যেমন এখানে বলা আছে পিপল কনজার্ভ দ্য নিউট্রিশন ভ্যালু অফ ড্যাশ। এখানেও বলা আছে 2,000 ইয়ার্স এগো সাউথ আমেরিকার যে ইনহ্যাবিটেন্ট যারা আছে, ইনহ্যাবিটেন্ট বলতে পিপল বোঝায়, বসবাসকারী, তারা কি করেছে? কনজার্ভিং পটেটোস, তারা পটেটো বা আলু সংরক্ষণ করতো কিভাবে? তারা সারা রাত ধরে আলুটাকে ঠান্ডা বরফের ভেতর রাখতো। সকালে তারা এটাকে চেপে তার ভেতরে যে রস বা পানি জাতীয় যা আছে সেটাকে বের করে ফেলতো, অর্থাৎ ময়েশ্চারটা বের করে ফেলতো। এরপরে এটাকে আবার সূর্যে শুকাইতো। এর মাধ্যমে তারা হচ্ছে এটার নিউট্রিশন ভ্যালুটা বের করতো বা সংরক্ষণ করতো। অর্থাৎ এখানে ভ্যালু অফ পটেটোস, এটা হচ্ছে অ্যান্সার। পুরো প্রসেসটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। বুঝেন নাই এমন কেউ আছেন? জি স্যার। কিভাবে আপনি রিডিং এর কোশ্চেন গুলো বের করবেন এটা বুঝেন নাই? এনিয়ন বলতে পারেন। আপনার যদি মুখে বলতে অসুবিধা, এখানে চ্যাট বক্স আছে, এখানেও লিখে দিতে পারেন যে আমি বুঝি নাই। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে একজন আমাকে বলেন। এরপরে আপনাদের কথাটা শুনে আমি পরবর্তী কোশ্চেন গুলো আপনাদের দিয়ে সলভ করাবো। তো আপনি একজন বলেন, যে কেউ আপনার প্রসেসটা যে ভালো বুঝেছেন বলেন যে কিভাবে আমরা একটা কোশ্চেন রিডিং এ সলভ করব। বলেন একজন, কেউ একজন। স্যার আমি বলবো হ্যাঁ স্যার। বলেন, সবার শুনতে জন্য পাচ্ছেন ওপেন। স্যার? প্রয়োজনে দুইজনই বলেন, একজন পরে একজন বলেন। ওকে, থ্যাংক ইউ। বল- যে কোনো রিডিং এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কোশ্চেন থেকে আমাদেরকে কিওয়ার্ড গুলো বের করতে হবে। কিওয়ার্ড বের করার নিয়ম হচ্ছে আমাদের আর্টিকেল,
প্রিপোজিশন এবং অক্সিলারি যে ভার্বগুলো থাকবে সেগুলো আমাদের বাদ দিয়ে যে ইয়েগুলো থাকবে সেটাই হচ্ছে কিওয়ার্ড। এরপরে আমাদেরকে প্যাসেজে আসতে হবে, প্যাসেজে এসে আমাদের স্কিমিং করতে হবে। স্কিমিং এর ক্ষেত্রেও আমরা মেন যে ওয়ার্ডগুলো সেগুলোকে ফাইন্ড আউট করব। এরপরে আমরা হচ্ছে যেটা কিওয়ার্ড বের করলাম কোশ্চেনের সেটা ধরে আমরা স্ক্যানিংটা করব। যেই লাইনে আমরা দুইটা কিওয়ার্ড পাবো ধরে নিব সেখানে অ্যান্সারটা আছে, এবং সেক্ষেত্রে আমাদেরকে ওই লাইনটা ভালো করে পড়তে হবে। জি। আর এটা যে হচ্ছে লাইনে আমাদের কোনো কিওয়ার্ড নাই সেই লাইনটা কি ভালোভাবে পড়া যাবে, সময় নষ্ট করা না, যাবে ওই দরকার লাইন? নেই পড়ার ওইটার কোনো স্যার। স্কিমিং দরকার নেই। করতে হবে ওটা। ইয়েস, জি, থ্যাংক ইউ। থ্যাংক সবাই ইউ। কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, জি তাহলে জি স্যার। জি ভাইয়া। তাহলে এখন আমরা একটু সলভ করি। উম, দেখি যে আমরা কিভাবে পরবর্তী কোশ্চেন গুলা সলভ করতে পারি। তো এখানে বলছে আমরা এটা মুছে ফেলি। সেকেন্ড কোশ্চেনে আমাদের কি বলছে? 1851 ইউএসএ তে 1851 সালের ঘটনাটা কি এটা জানতে চাচ্ছে। ড্যাশ ওয়াজ কেপ্ট কুল বাই আইস ডিউরিং ট্রান্সপোর্টেশন ইন স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেনস। তাহলে এখানে বলতে চাচ্ছে যে 1851 সালে কোন জিনিসটা কেপ্ট কুল, কেপ্ট বলতে রাখা, কুল বলতে ঠান্ডা, কোন জিনিসটা ঠান্ডা রাখা হয়েছিল বাই আইস, আইসের মাধ্যমে বা বরফের মাধ্যমে, ডিউরিং ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন বলতে পরিবহন, পরিবহনের সময় কোন জিনিসটা ঠান্ডা রাখা হয়েছিল ইন স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেন, বিশেষ করে ট্রেনের মাধ্যমে। ট্রেনে বিভিন্ন খাবার দেখবেন যে পরিবহন করা হয়, যেমন আমের সিজনে বাংলাদেশে কিছু এরকম ম্যাঙ্গো এক্সপ্রেস ট্রেন বের হয়, দেখবেন যে রাজশাহী থেকে আমগুলো ঢাকায় নিয়ে যায়, তো আমগুলো নষ্ট হয়ে যেতে পারে, তো এরকম কিছু ফ্রোজেন বা এরকম ভ্যাকিউম চেম্বারের মাধ্যমে আমগুলো নিয়ে যাওয়া হয়। তো এখানেও জানতে হচ্ছে যে 1851 সালে কোন খাবার বা কোন জিনিসটা ঠান্ডা অবস্থায় রেখে আইসের মাধ্যমে বা বরফের মাধ্যমে ঠান্ডা রেখে পরিবহন করা হয়েছিল ট্রেনের মাধ্যমে। তাহলে এই সেন্টেন্সের কিওয়ার্ড কোনটা, আমাকে কিওয়ার্ড গুলো বলেন আপনারা, কোন কিওয়ার্ড গুলো আমরা গল্পের ভেতর খুঁজবো? স্যার স্যার ট্রান্সপোর্টেশন, 1851 ইউএসএ। 1851 USA. ওকে, তারপর ট্রান্সপোর্টেশন স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেনস। ইয়েস, অ্যাডাপ্টেড ট্রেন, ঠিক আছে, স্পেশালি দরকার নেই। তাহলে এইগুলো আমরা হচ্ছে খুঁজবো। 1851 ইউএসএ কেপ্ট কুল ট্রান্সপোর্টেশন অ্যাডাপ্টেড ট্রেন। সবাই বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। স্যার আনসার পেয়ে গেছি। আচ্ছা, যাই হোক, পেয়ে গেলে আপনি আপনারটা মনের কি মনের বাটার হবে? মনের ভেতরে রাখেন, মনের ভেতরে রাখেন পেয়ে গেলে, কারণ সবাই লেভেল তো একরকমের না, আপনি মিলাই নেবেন যে আপনার হয়েছে কিনা। ঠিক আছে, আগে থেকে বললে অনেকে যারা বুঝতে পারে না তারা আসলে একটু অসুবিধায় পড়ে যাবে। তো দেখেন, সে 1851 আমাকে খুঁজতে হবে। এটা খুঁজে বের করা সহজ, কারণ এখানে ইয়ার দেওয়া আছে। যদি ইয়ার না দেওয়া থাকতো তাহলে আমরা এইগুলো খুঁজতাম, তো যেহেতু সহজেই আমরা খুঁজে পেতে পারি 1851, তাহলে দেখেন তো এখানে সেকেন্ড প্যারাতে কি কোনো 1851 আছে? জি স্যার, থার্ড লাইনে। থার্ড লাইনে। আচ্ছা, আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, 1851 আছে, খুবই ভালো। এখন আপনারা 1851 জি স্যার। খুঁজে খুঁজে বের করার জন্য আপনারা কি এখান থেকে রিডিং পড়তে পড়তে আসছেন? ন্যাচারাল আইস রিমেইন দ্য মেইন ফর্ম অফ রেফ্রিজারেশন, এইভাবে পড়তে পড়তে আসছেন, নাকি চোখ বুলায়ে 1851 খুঁজে বের করেছেন বলেন তো? নো স্যার, স্কিমিং এর স্কিমিং মাধ্যমে বের করছি। করছে। তার জি স্যার স্যার। চোখ প্রায় গুলাই অ্যান্সার ইয়েস, পাইছি। তার মানে আপনাদেরকে চোখ বুলিয়েই আসলে খুঁজে বের করতে হবে। আপনি যদি আহ পড়তে পড়তে আসেন তাহলে এটা ভালো কোনো বিষয় না, এটা পরীক্ষার হলে আপনার অনেক টাইম নষ্ট হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 1851। তো 1851 কোন জিনিসটা ঠান্ডা রেখে পরিবহন করা হয়েছিল? রেল রোড। এই যে রেল রোড বলতে কি, রেল যাওয়ার যে রাস্তা, এই বোঝাচ্ছে। আচ্ছা, একটু আমাকে সময় দেন আপনারা। রেল রোড ফার্স্ট বিগান, রেল রোড শুরু হয়েছিল 1851 সালে। পুটিং ব্লক অফ আইস, আইসের বড় বড় ব্লক, বা ব্লক বলতে কি বোঝায়, অনেক বড় বড় আইসের খণ্ড। বাংলাদেশে যেমন পাথরের খণ্ড দেখতে পান না, তো এরকম বড় বড় বরফের খণ্ড পাওয়া যেত, কারণ ওই দেশে তো এমনিই বরফ পড়ে, ফ্রিজের দরকার হয় না। তো আইসের যে বড় বড় ব্লক এগুলো ইনসুলেটেড রেল, যেই রেলগুলোতে তাপ পরিবহন হয় না, তার মানে বাতাস পরিবহন হয় না, আমরা যদি বলতে পারি এয়ার টাইট, এয়ার টাইট রেলে কি, রেল কারে কি করা হয়েছিল, সেন্ট বাটার ফ্রম অন্ডেন্সবার্গ নিউ ইয়র্ক টু বোস্টন। অন্ডেন্সবার্গ নিউ ইয়র্ক থেকে বোস্টন পর্যন্ত কিছু একটা পাঠানো হয়েছিল। তো এখানে জানতে চাইছে যে কোন জিনিসটা পরিবহন করা হয়েছিল, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলেন তো? স্যার বাটার। বাটার। বাটার মানে বাটার। কি? বাটার মানে স্যার, মাখন। মাখন। কি? মাখন।
জি, তাহলে এই জিনিসটা আমাদের কি করা হয়েছিল, ট্রান্সপোর্ট করা হয়েছিল। তাহলে আমাদের এই অ্যান্সারটা হচ্ছে বাটার। ঠিক আছে, খুবই ইজি। আমরা প্রথম প্যাসেজটা একটু ইজি পাচ্ছি, আমি জাস্ট আপনাদের স্যার লেখার সময় কি ক্যাপস বা হচ্ছে মানে কোনো ক্যাপিটাল লেটার অসুবিধা স্মল নাই, লেটার এগুলো কি follow করতে হবে? অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ক্যাপিটাল স্মলে কোনো অসুবিধা নাই। আমি মেইনলি যে কাজটা করি, এখান থেকে কপি করে পেস্ট করি। আপনারাও পরীক্ষার হলে কপি পেস্টের অপশন আছে, আপনারা এখান থেকে যেই ওয়ার্ডটা যে অবস্থায় পাবেন সেটা ও কপি করে আচ্ছা। পেস্ট করে দিবেন। ঠিক আছে, এটা টাইপ করারও কোনো হুম হুম। দরকার নাই, শুধুমাত্র লিসেনিং এ আপনাদের টাইপ করতে হবে। ঠিক আছে, তাছাড়া আপনার টাইপ করার কোনো প্রয়োজন নাই। ওকে, ওকে। তারপরে আসি, পরে এটা তো বুঝতে পেরেছেন সবাই, নাম্বার 2। জি স্যার। জি স্যার। জি স্যার, এটা বুঝতে সহজ আছে, পেরেছি। সহজ কেন, আপনাদের এটা প্রসেসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্য এটা একটু সহজ আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু পরের প্যাসেজটাতে যাই। একটু মাইক্রোফোন অফ রাখেন আশেপাশে কথা হলে। তো থার্ড যে প্যাসেজটা আছে, তো থার্ড যে কোশ্চেনটা আছে, এখানে কি বলা হয়েছে, 1880 অস্ট্রেলিয়াতে 1880 সালে ঘটনা কি হয়েছিল। তো এই কোশ্চেনে কিওয়ার্ড তো আমি দুইটা কিওয়ার্ড দাগিয়ে দিলাম, বাকি কিওয়ার্ড গুলো কি বলা হচ্ছে, টু কাইন্ডস অফ, দুই ধরনের ড্যাশ ওয়ার ফার্স্ট ফ্রোজেন ফুডস শিপ টু ইংল্যান্ড, ইংল্যান্ডে পাঠানো হয়েছিল দুই ধরনের কি, সেটা ফার্স্ট ফ্রোজেন ফুড, পৃথিবীর প্রথম ঠান্ডা খাবার, দুই ধরনের ঠান্ডা খাবার, সেই খাবারটার নাম কি, যেটা ইংল্যান্ডে শিপ শিপ করা হয়েছিল, শিপ মানে জাহাজের মাধ্যমে পাঠানো হয়েছিল। তো এটা কি, খাবারটার নাম কি, এটা জানতে চেয়েছে। তো আমরা এখানে খুঁজে বের করব, কোনটা দিয়ে খুঁজে বের করা সহজ, 1880 অথবা আহ ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, এই ওয়ার্ড গুলো খুঁজে বের করা সহজ। তো দেখেন তো আছে কোথায়, আছে এই প্যারাতে কি আছে 1880? নাই স্যার, না স্যার। নিচের ওকে, থার্ড লাইনে। নিচের প্যারা থার্ড লাইন, তাই তো? এই পর্যন্ত আসছেন কিভাবে, আপনি পড়তে পড়তে নাকি জাস্ট চোখ বুলাই চলে আসছেন? চোখ স্কিমিং বুলে। করতে হবে, চোখ বুলাই Yes, চলে চোখ আসে। বুলাই, আপনারা স্কিমিং তো ওইটা তো একাডেমিক্যাল হুম। ল্যাঙ্গুয়েজ, আপনারা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ চোখ বুলিয়ে চলে আসছে, এটাকে স্কিমিং বলা হয়। ঠিক আছে, তো 1880-তে কি হয়েছিল, আহ শিপমেন্ট অফ অস্ট্রেলিয়ান শিপমেন্ট অফ অস্ট্রেলিয়ান বিফ অ্যান্ড মাটন ওয়াজ সেন্ট ফ্রোজেন টু ইংল্যান্ড, ইংল্যান্ডে পাঠানো হয়েছিল কি, এই অ্যান্সার এখানে এই লাইনে কি বুঝতে পারতেছেন, অ্যান্সার পরে, আগে এই লাইনে beef দেখেন, and mutton. বিফ বিফ অ্যান্ড এন্ড মাটন, মাটন। এগুলো কি আসলে, বিফ আর মাটনটা কি? গরুর মাংস আর মিট, ছাগলের মাংস। মিট। ইয়েস, খাসির মাংস। মিট হবে, মিট ঠিক আছে, মিট। তাহলে এইখানে দুই ধরনের কি পাঠানো হয়েছিল, এগুলো কি মিট। আসলে, বিফ এন্ড মাটনটা আসলে কি, মাংস মাংস। নাকি সবজি, এটা কি ভেজিটেবলস? মিট। মাংস। এটা মিট। মিট। Meat. তাহলে দুই Right. ধরনের মিট। এই কোশ্চেনের মিট। অ্যান্সারটা আসলে আপনার নিজের মন থেকেই দিতে হবে, কারণ আমাদের প্রশ্নের শুরুতেই বলে দেওয়া আছে ওয়ান ওয়ার্ড অনলি, আপনাকে এক কথায় অ্যান্সার লিখতে হবে। তো এর জন্য আপনি চাইলে, অনেকেই বলতে পারে যে স্যার এটা তো বিফ এন্ড মাটন হবে অ্যান্সার, ঠিক আছে, কিন্তু এখানে তো বলে দিয়েছে টু কাইন্ডস অফ ড্যাশ, তো টু কাইন্ডস অফ বিফ এন্ড মাটন তো হবে না, টু কাইন্ডস অফ মিট, আপনাকে যেহেতু এক কথায় অ্যান্সার লিখতে হবে, যেহেতু এই দুইটাই আসলে মাংস। যদি এখানে লেখা Sir, থাকতো, food দিলে হবে না, food, two kind of food. না ফুড হবে না, ফুড কিওয়ার্ডে আছে। ফুড তো আসলে হবে না, ফুড তো প্রশ্নেই মেনশন করা আছে। প্রশ্নে দেওয়া আছে, এটা ফুড হবে না। আপনাকে যদি এরকম লেখা থাকতো যে 1880-তে সয়াবিন অ্যান্ড মাস্টার্ড, মাস্টার্ড বলতে সরিষা, তাহলে এই দুইটা কি হতো, আমরা অ্যান্সারটা কি লিখতাম এখানে, অয়েল। Oil. অয়েল। জি স্যার, বুঝছি। তাহলে আমরা লিখতাম যে দুই ধরনের অয়েল পাঠানো হয়েছিল ইংল্যান্ডে অস্ট্রেলিয়া থেকে। ওকে, নাম্বার 4, না আপনারা কি বুঝতে পারতেছেন, কারো কোনো অসুবিধা হচ্ছে? মিট হবে নাকি মিটস হবে? ও ইয়েস, টু কাইন্ডস বলা আছে না, টু হ্যাঁ। কাইন্ডস, এস আছে। কাইন্ডস আছে তো, এখানে মিটই হবে। এখানে কাইন্ড দেওয়া আছে না, এখানে যদি কাইন্ড থাকতো তাহলে আমরা মিট না দিয়ে মিটস দিতাম, যেহেতু এখানে টু কাইন্ডস দেওয়া আছে, তো এখানে মিটস হবে না, টু কাইন্ড অফ মিট। ঠিক আছে, এই যে অ্যান্সার গুলো দেখেন, যে টু কাইন্ড অফ মিট। ওকে, এরপরে দেখেন আমরা নাম্বার 4-এ আমরা কি করব, কিওয়ার্ড গুলো কোনগুলো নিব বলেন তো আপনারা? 1917 অনার্স ইউএসএ। ওকে, এখানে বলা হয়েছে কুইক, ক্লিয়ারেন্স। এই যে কুইক ফ্রিজিং মেথড, দ্রুত ঠান্ডা করার একটা প্রক্রিয়া বের হয়েছিল, সো দ্যাট ড্যাশ ডিড নট স্পয়েল দ্য ফুড। এটা বাকি অংশটুকু কি, আমি তো একটু দাগিয়ে দিলাম, কুইক ফ্রিজিং মেথড, বাকি অংশটার কিওয়ার্ড কোনটা বলেন তো আপনারা? স্পয়েল ফুড। স্পয়েল ফুড। স্পয়েল মানে কি, স্পয়েল, হোয়াট ইজ স্পয়েল?
মানে নষ্ট নষ্ট হওয়া। নষ্ট, কোনো কিছু কোনো কিছু নষ্ট হয়ে যাওয়াকে বলা হয় স্পয়েল। ঠিক আছে, স্পয়েল। যেমন দেখবেন আপনি একটা মুভির সম্পর্কে যদি আগে থেকে আপনার বন্ধু বলে দেয় যে এই সিনেমায় কি হয়েছিল, তখন এটাকে বলা হয় স্পয়লার। আপনাকে সিনেমাটা দেখার আর কোনো ইন্টারেস্টই থাকবে না। ঠিক আছে, তো এর জন্য এইটা হচ্ছে স্পয়েল বলতে নষ্ট। ঠিক আছে, তো আমরা এটা আহ, করি, কিওয়ার্ড গুলো খুঁজি। কুইক ফ্রিজিং মেথডের মাধ্যমে কোন জিনিসটা নষ্ট হয়ে যেত সেটা হচ্ছে কি করতো, ঠেকানো হয়তো বা আটকানো হয়তো। যে কুইক ফ্রিজিং মেথড সো দ্যাট ড্যাশ ডিড নট স্পয়েল দ্য ফুড, যাতে কোন জিনিসটা খাবারটাকে নষ্ট করতে না পারে, সেই জন্য একটা স্টেপ নেওয়া হয়েছিল। তো আমরা খুঁজে বের করব কুইক ফ্রিজিং বা 1917। দেখেন তো আছে কোথায় 1917 বা কুইক ফ্রিজিং? স্যার আরো নিচে পরের প্যারায়। আর নিচে, জি, ইউএসএ ইন 1917। নিচের ওকে, প্যারা প্রথম লাইন। US in 1917 began a developing mechanical freezer capable of quick freezing food. দ্রুত ঠান্ডা করা এক ধরনের খাবার যাতে দ্রুত ঠান্ডা করতে পারে একটা মেথড আবিষ্কার করে ফেলছে। তো এখানে আমাদের খুঁজে বের করতে হবে যে জিনিসটা খাবার নষ্ট হয়ে যায় সেইটা থেকে এই কুইক ফ্রিজিংটা বাঁচিয়ে দেয় আমাদেরকে। ঠিক আছে, তো আমরা একটু দেখি তো এরকম কোনো কিওয়ার্ড আছে কিনা। স্পয়েল, স্পয়েল বলতে নষ্ট হয়ে যাওয়া। দেখেন তো স্পয়েল নামে কোনো ওয়ার্ড আছে কিনা স্পয়েল রিলেটেড। স্পয়েল আমরা একটু খুঁজি। স্পয়েল, স্পয়েল বিজনেস। আচ্ছা, এইভাবে স্কিমিং করতে করতে যাবেন আপনারা। এখানে কি দেওয়া আছে, বিজনেস আছে। আচ্ছা, হচ্ছে না কেন? এই যে বিজনেস, জেনারেল ফুড, এস্টেট, কোম্পানি, ডাইরেক্টর, ডিভিশন নাই, রেসপন্সিবল। স্যার নিচের প্যারাতে 2 নম্বর লাইন। আচ্ছা দেখি, ইন্ডাস্ট্রি, কুইক। এই যে আবারও দেখেন আমাদের কুইক ফ্রিজিং মেথডটা দুইবার চলে আসছে, এখানেও একবার আছে, এইখানে আবার আসছে। তার মানে এখানে অ্যান্সার থাকতে পারে কুইক ফ্রিজিং টেকনিক ড্যামেজ আছে। দ্যাট এই যে রিডিউস দ্য ড্যামেজ। ড্যামেজ মানে কি? হোয়াট ইজ ড্যামেজ? নষ্ট করে, নষ্ট। নষ্ট। তাহলে কুইক ফ্রিজিং এর মাধ্যমে ড্যামেজ হতে পারে। ড্যামেজ করে কোনটা? দ্যাট ক্রিস্টাল কজ। ক্রিস্টাল, ক্রিস্টাল মানে কি? দেখবেন যে আপনার যে বিভিন্ন খাবার ঘেমে যায়, দেখেছেন ভাতও মাঝে মাঝে ঘেমে যায়, বা জি স্যার। একটু পানি বের হয় যে কোনো খাবার বা প্রোডাক্ট থেকে, ওইটার মাধ্যমে ক্রিস্টাল তৈরি হয় এবং ওইটা খাবারকে নষ্ট করে ফেলে। ঠিক আছে, তো এই জন্য বলছে কুইক কুইক ফ্রিজিং টেকনিক। কুইক ফ্রিজিং টেকনিকের মাধ্যমে, এখানে মেথড দেওয়া আছে, এখানে বলা আছে টেকনিক। টেকনিকের মাধ্যমে দ্যাট রিডিউস দ্য ড্যামেজ দ্যাট ক্রিস্টাল কস্ট। রিডিউস বলতে কমিয়ে ফেলা, কমিয়ে ফেলে ড্যামেজ বা ক্ষতি কমিয়ে ফেলে। কোনটা? ক্রিস্টালের মাধ্যমে যে ক্ষতিগুলো হয়, পানি জমার ফলে যে ক্ষতিগুলো হয়, সেইগুলো কমিয়ে ফেলে। এই এইটাই কমিয়ে ফেলে, এইটাই জানতে হচ্ছে যে কুইক ফ্রিজিং মেথডের মাধ্যমে সো দ্যাট ক্রিস্টাল ডিড নট স্পয়েল দ্য ফুড, যাতে ক্রিস্টাল গুলো খাবারটাকে নষ্ট করতে না পারে, এর জন্য দ্রুত এগুলোকে ঠান্ডা করা হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। জি ওকে, আপনাদের কি ক্লাস কেমন লাগতেছে? আপনারা তো এই মেবি আজকে 2টা ক্লাস করতেছেন, ক্লাসগুলো কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এর আগে আপনারা কেউ কি রিডিং প্র্যাকটিস করেছেন? এর আগে তার থেকে এখন কি বেটার ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা এটা আমি একটু জানতে চাচ্ছি। এর আগে নিজে নিজে কেউ প্র্যাকটিস করেছেন প্রিপারেশন আইএলটিএস এর? জি স্যার। স্যার ওকে, আপনার ক্লাস করার পর থেকে হচ্ছে মানে যে আমাদের ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল যে আমরা পুরো লাইনটা পড়ি, তারপর হচ্ছে ওটা সিনারিওটা আর কি মাথার মধ্যে ভিজুয়ালাইজ করি, তারপর হচ্ছে আমরা লিখি। তো ওই অভ্যাসটা এখনো আছে, ওটা তো এত জি সহজে জি, যাইতেছে না। যাইতেছে না, কিন্তু তারপরেও কি ইমপ্রুভমেন্ট কি কিছু হয়েছে? নতুন কোনো জি স্যার, টেকনিক বা এটা কি অবশ্যই শিখতে পেরেছেন হ্যাঁ যেটা? স্যার, অনেক স্যার ইমপ্রুভমেন্ট হয়েছে। পেয়েছি, আগের চেয়ে অনেক সহজ মনে হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আমাদের আগামী শুক্রবারে কিন্তু আমাদের একটা ফুল প্যাসেজ আপনাদের মক টেস্ট হবে। অর্থাৎ এই যে 1 নাম্বার গল্প থেকে আমরা একটা ফুল একটা 1 নাম্বার গল্প দিব, বা ফার্স্ট প্যাসেজ, যেখানে টোটাল 13টা কোশ্চেন থাকবে। তার ভেতরে 6টা বা 7টা থাকবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, বাকি কোশ্চেন গুলো থাকবে ট্রু ফলস নট গিভেন। আপনারা ফুল একটা প্যাসেজ সলভ করবেন। ঠিক আছে, সময় 30 মিনিট। আমরা স্যার এরকম, লিসেনিংও কি থাকবে? বুঝিনি, আবার বলেন। স্যার লিসেনিংও কি থাকবে? লিসেনিং যতটুকু করানো হয়েছে ততটুকু আমরা দিব। লিসেনিং এর পার্ট অন 1 থেকে 10। তো আমরা প্রথম যে পার্ট অন লিসেনিং এও তো 40টা কোশ্চেন, তার ভিতরে 10টা কোশ্চেন হ্যাঁ, আমরা দেখিয়েছি, ওইটারও আমরা শিখিয়ে দেবো। ঠিক আছে, ওকে ওকে। স্যার। এরপরে 5 নাম্বার কোশ্চেনে কি বলছে? প্যাকেজিং প্রোডাক্টস উইথ ড্যাশ সো দ্যাট প্রোডাক্ট ওয়াজ ভিজিবল। ভিজিবল মানে কি?
দেখা যায় বা চোখে দেখা যায়। তো প্যাকেজ করা হয়তো প্রোডাক্টটা, এখানে কিওয়ার্ড কোনগুলো আপনারা বলেন তো, কোনগুলো এই লাইনের কিওয়ার্ড? প্যাকেজিং প্রোডাক্ট, প্যাকেজিং প্রোডাক্ট ইয়েস, আর ভিজিবল। ভিজিবল, সো দ্যাট প্রোডাক্ট ওয়াজ তাহলে এখানে প্যাকেজিং প্রোডাক্ট করা হয়তো কিসের মাধ্যমে, যাতে প্রোডাক্ট গুলো ভিজিবল মানে চোখে দেখা যায়। চোখে দেখা যায় কোন খাবার প্রোডাক্ট গুলো বলেন তো? খেজুর, তাই না? এখানে প্রোডাক্টের নাম জানতে চাই না, বলছে প্যাকেজ করা হয়তো কিসের মাধ্যমে, যাতে খাবারগুলো বা ভেতরে কি আছে এটা দেখা যায়। এবং কিছু প্রোডাক্ট দেখেছেন না, খেজুর বা ডাউল বা এই ধরনের কিছু প্রোডাক্ট দেখবেন যে বাইরে থেকে ভেতরে কি আছে দেখা যায়, কোয়ালিটিটা। তো এটা কেমন অ্যান্সার হতে পারে আমরা একটু দেখি। কোন পর্যন্ত আমরা, আর একটা ভালো বিষয় হচ্ছে এই কোশ্চেন গুলা সিরিয়ালি থাকবে, তো আপনি যেই লাইনে অ্যান্সার গুলো পেয়েছেন তার ঠিক পরবর্তী লাইনগুলোতে আপনি অ্যান্সার গুলো পাবেন। তো আমরা একটু দেখি কোথায় এই পর্যন্ত আমরা অ্যান্সারটা পেয়েছি। তাহলে পরের কোশ্চেনে দেখেন তো, প্যাকেজিং প্রোডাক্ট বা এরকম কোনো আছে কিনা, ফ্রিজিং দ্য প্রোডাক্ট, এখানে বলছে ফ্রিজিং দ্য প্রোডাক্ট, এইটা না, প্যাকেজিং প্রোডাক্ট, প্রোডাক্ট গুলো প্যাকেজ, এই যে প্যাকেজ ইট ওয়াজ সোল্ড, না প্যাকেজ এখানে আছে, প্যাকেজ। বলছে যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেকনিক অফ ফ্রিজিং ফুড ইন দ্য প্যাকেজ ইট ওয়াজ টু বি সোল্ড ইন, না এখানে বলা হয় না। আরো একটু পড়ি আমরা, ইউজ অফ, হি অলসো ইন্ট্রোডিউস দ্য ইউজ অফ সেলোফেন ফাস্ট ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালস ফর ফুড প্যাকেজিং। এই যে আমাদের কিওয়ার্ড গুলো আমরা দুইটা পেয়ে গেছি। একটা কিওয়ার্ড ছিল হচ্ছে প্যাকেজিং প্রোডাক্ট, তো এখানে আমরা বলছি ফুড প্যাকেজিং। আর হচ্ছে ভিজিবল মানে কি, যেটা স্বচ্ছ দৃশ্যমান। দেখা যায়। তো দৃশ্যমান কি, ট্রান্সপারেন্ট জিনিসগুলো কিন্তু দেখা যায়। ট্রান্সপারেন্ট মানে কি, স্বচ্ছ। দেখবেন কিছু গ্লাস আছে যে গ্লাসগুলো ট্রান্সপারেন্ট, বাইরে থেকে ভেতরে কি আছে দেখা যায়, তাই না? তো এগুলোকে জি স্যার, ট্রান্সপারেন্ট। স্বচ্ছ। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? প্যাকেজিং প্রোডাক্ট উইথ ড্যাশ সো দ্যাট দ্য প্রোডাক্ট ওয়াজ ভিজিবল। প্রোডাক্ট গুলো ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট। না না না, ট্রান্সপারেন্ট মানে তো দেখা যায়। প্রোডাক্ট এখানে বলছে হি অলসো ইন্ট্রোডিউস দ্য ইউজ অফ সেলোফেন। ইউজ অফ মানে কি, ব্যবহার করা হয়তো সেলোফেন নামে একটা জিনিস, যেটা যেটা হচ্ছে ফার্স্ট ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল ফর ফুড প্যাকেজিং। পৃথিবীর প্রথম স্বচ্ছ স্বচ্ছ ম্যাটেরিয়াল যেটা দিয়ে খাবার প্যাকেট করা হয়তো, যাতে বাইরে থেকে ভেতরে কি আছে সেটা দেখা যাইতো। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা হবে ইউজ অফ সেলোফেন। তার মানে অ্যান্সারটা হবে সেলোফেন। এটা হয়তো পলিথিনের মতো একটা প্রোডাক্ট, পলিথিন যেমন স্বচ্ছ পলিথিন আছে না, সাদা পলি ব্যাগ, তো এটার মতোই এটা হয়তো বা সেলোফেন নামে একটা আইটেম, যেটার মাধ্যমে খাবারগুলো বাইরে থেকে দেখা যেত। এখানে কমা চলে আসছে, কমাটা একটু বাদ দিতে হবে। প্যাকেজিং প্রোডাক্ট উইথ সিলোফেন দ্যাট সো মানে দ্যাট। এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে? আবারও বলেন। হি মানে কাকে বোঝাচ্ছে এখানে? এখানে হয়তোবা এই যে ইনি যে আছেন, ইনি হচ্ছে এই এই ফ্রিজিং ফুডটা আবিষ্কার করেছেন, এই লোকের নামটা বলছে, বার্টসাই ও হয়তোবা। আচ্ছা। ঠিক আছে, ওয়াজ রেসপন্সিবল ফর সেভারাল কি ইনোভেশন। এই লোকটা হচ্ছে অনেকগুলো ইনোভেশন বা আবিষ্কার করেছে। তার ভেতরে প্রথম আবিষ্কারটা ছিল, প্রথম না বা দ্রুত ঠান্ডা হয়ে যাওয়ার একটা ফ্রিজের মতো একটা জিনিস আবিষ্কার করেছিল, যেটাতে খাবার দিলে খুব দ্রুত ঠান্ডা হয়ে যেত। ঠান্ডা বলতে বরফ হয়ে যেত, যাতে খাবারটা নষ্ট না হয়। তারপরে 2 নাম্বার জিনিস হচ্ছে তিনি এই সেলোফেন নামে একটা আইটেম নিয়ে আসছেন, যেটার মাধ্যমে প্রোডাক্টটা প্যাকেজ করলে বাইরে থেকে ভেতরে কি আছে দেখা যেত। এই 2টা কাজ হচ্ছে উনি বলছেন, এর জন্য হি বলতে ওনাকেই বোঝাচ্ছে, যেহেতু এই প্যারাটা ওনাকে নিয়ে। এরপরে নাম্বার 6 কোশ্চেনে বলছে ফ্রোজেন ফুড বিকেম পপুলার বিকজ অফ শর্টেজ অফ ড্যাশ। তাহলে এখানে কিওয়ার্ড গুলো কারা কারা আমাকে একটু বলবেন? ফ্রোজেন ফুড পপুলার ফ্রোজেন ফুড আর পপুলার, শর্টেজ। 1940 ইউএসএ, এইটা হচ্ছে সব ফার্স্ট থেকে ইয়ার। সালটা বের করে দেশটা ইয়েস, বের করলে এটা বের করলে সব থেকে সহজ হয় যে 1940-তে ফ্রোজেন ফুড বিকেম পপুলার বিকজ অফ শর্টেজ। শর্টেজ। কোন জিনিসটা কমে যাওয়ার কারণে ফ্রোজেন ফুডটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল, তাই না? মিউট করতে আচ্ছা, মাইক্রোফোনটা জানি অফ রাখেন, আপনার বাসায় আশেপাশে কথা হচ্ছে। তো আমি বলি, যেমন এখন বর্তমানে কি হয়েছিল, মাঝে যে গ্যাস পাওয়া যাচ্ছিল না, এখনো গ্যাসের অনেক সংকট আছে। তো হুট করে যখন গ্যাসের অনেক সংকট হইলো, তখন কোন জিনিসটা জনপ্রিয় হয়ে উঠলো? এই যে ইলেকট্রিক চুলা, তাই না? কারেন্টের চুলাগুলো বেশি জনপ্রিয় হয়ে উঠলো। এটাও তাই যে ফ্রোজেন ফুড গুলা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল কোন জিনিসটা কমে যাওয়ার কারণে। সেখানে তাহলে একটা জিনিসের নাম আসবে যেটা কমে যাওয়ার কারণে। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে 1940s এর ঘটনাগুলো কোথায় আছে। তো দেখেন তো 1940s আছে কিনা, 1930s আছে। জি স্যার, নিচের প্যারাতে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আপনারা আসছেন, এগুলো কি পড়ে আসছেন নাকি জাস্ট না স্যার, স্কিমিং করে আসছেন?
তাহলে দেখে দেখে স্কিমিং। স্কিমিং প্রসেসটা কি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে স্কিমিং করতে হয়? জি স্যার জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 1940s এর ঘটনাগুলো দেখি। 1940s এ কি হয়েছিল? আচ্ছা, একটু অফ করেন আপনারা। 1940s এ ওয়ার্ল্ড ওয়ার when World War II gave a boost to the frozen food industry, 1940 সালে ওয়ার্ল্ড ওয়ার টু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে এই ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রিতে একটা বুস্ট হয়েছে। বুস্ট মানে একটা বিপ্লব বা অনেক বেশি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। বিকজ টিন ওয়াজ ইউজড ফর মিউনিশন। টিন ব্যবহার হয়তো মিউনিশনের কারণে। মিউনিশন বলতে অ্যামো বোঝায়। অ্যামো বুঝেন? এটা হচ্ছে যুদ্ধের যে গুলি বা বন্দুকের যে গুলি, এগুলোকে অ্যামোনেশন বা মিউনিশন বলা হয়। যুদ্ধ অস্ত্র তৈরি করে, অস্ত্র কিংবা অস্ত্রের গোলা বারুদ, এগুলো টিনের কারণে এটা কমে গিয়েছিল। এখন আপনারা এটা কি রিলেট করতে পারেন টিনের সাথে? আবার এইটার সম্পর্ক কি ফ্রোজেন ফুডের? আসলে খাবারগুলো এই ফ্রিজ আসার আগে, পৃথিবীতে যে ফ্রিজের ব্যবহার আসার আগে, খাবারগুলো বেশি দিন রাখার জন্য এয়ার টাইট টিনের কন্টেইনারে রাখা হতো। যেমন আপনারা যদি দেখতে পান, ওই যে কোকা কোলার ক্যান আছে, দেখেছেন না? ওই যে কোকা কোলা ক্যানে বিক্রি হয়, ওই যে টিনের ক্যানে। জি স্যার তো জি এরকম স্যার। টিনের ক্যানে মাংস, তারপরে বিভিন্ন খাবার টিনের ক্যানে। ইভেন সয়াবিন তেলের এখনো কিন্তু টিনের ক্যান আছে, 50 লিটারের। আগের আগের যুগের দাদিরা স্যার মুড়ি ওই টিনের বাক্সে রাখতো। হ্যাঁ, ওই যে মুড়ির টিন বলা হয়, ওইগুলো আগে সয়াবিন তেল আসতো বা সরিষার তেল রাখা হইতো। তো ওই টিনের কৌটায় রাখলে ওগুলো বাতাস চলাফেরা করতে পারতো না, এবং এগুলো অনেক সিল থাকতো, এবং ওইগুলো 1 বছর 2 বছর এরকম ডেট দেওয়া থাকতো। যতদিন আপনি ওই টিনের কৌটাটা না খুলবেন, ততদিন হচ্ছে ওই খাবারটা ওর ভেতরে ভালো থাকতো। এখন এই টিনগুলো যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই টিনের কোম্পানিগুলা বা টিন তৈরির ইন্ডাস্ট্রিগুলা সরকার থেকে তাদেরকে আর এই খাবারের পেছনে এই টিনগুলো ব্যয় না করে যুদ্ধের গোলা বারুদের প্যাকেজিং এর জন্য টিনগুলো ব্যবহার হয়েছিল, বা টিনের কৌটাগুলো। তখন হচ্ছে এই খাবারগুলো এখন আর বেশি দিন লাস্টিং করা যাচ্ছে না। তখন কি হলো, এই ফ্রিজিং প্রসেসটা অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠলো। বুঝতে পেরেছেন? এখনো জি স্যার। মাংসের জি টিন স্যার। পাওয়া যায়, টিনের ফ্রোজেন মিট, গরুর মাংস বা এরকম খাসির মাংস টিনের। ওই যে ক্যান ফুড হ্যাঁ, যেগুলো আছে, মানে হ্যাঁ, ক্যানে যে ক্যান বিক্রি ফুড, করে ইয়েস, ক্যান। ওগুলো আবার মাছও পাওয়া যায়, বিভিন্ন মাছ, স্যালমন ফিশ, বিদেশে এই জিনিসগুলো পাওয়া যায় টিনের ওই কোটাগুলো কাটতে। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেছেন না, কনডেন্স মিল্ক, ড্যানিশ কনডেন্স মিল্ক, ওই যে ইসে জি পাওয়া স্যার যায় না? জি টিনের স্যার। কোটাতে। ওইগুলো জি দেখবেন স্যার টিনের কোটাতে, ঠিক ওই রকম রাখলে খাবারগুলো অনেকদিন টিকতো। তখন তো আর ফ্রিজ ছিল না, তো এইটার মাধ্যমে খাবারগুলো লাস্টিং করতো। তো এই টিনগুলো যখন যুদ্ধে ব্যবহার হচ্ছিল, তখন হচ্ছে মানুষ মনে করলো যে অন্য কোনো অল্টারনেটিভ বা অন্য কোনো উপায়ে খাবারগুলো লাস্টিং করা যায় কিনা, কারণ টিন তো আর পাওয়া যাচ্ছে না। তখন হচ্ছে ফ্রিজ আবিষ্কার হলো। তো এই জন্য তাহলে কোন জিনিসটা কমে যাওয়ার কারণে ফ্রোজেন ফুডটা জনপ্রিয় হয়ে উঠেছিল? স্যার টিন। এটা ক্যান তো টিন। দেওয়া নাই, এটা অ্যান্সার হবে টিন। এখানে কি ক্যান দেওয়া আছে? নাই, তাহলে অ্যান্সারটা হবে না টিন। ওকে, তারপরে স্যার 19 এখানে ক্যান ফুডসও হইতে পারতো নাকি? ফিল ইন দা গ্যাপস এর সময় ওই নট গিভেন এই টার্মটা থাকবে না, তাই না? না, নট গিভেন তো ফিল ইন দা ব্ল্যাঙ্কসে থাকবে না। নট ওইটা গিভেন শুধু শুধুমাত্র ট্রু ফলসে থাকে। মানে আর কি স্যার, ওই যে এরকম হবে না কোনো সময় যে এই ইনফরমেশনটা দেওয়া নেই, ওই না, 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 গ্যাপটা। ফিল ইন দা ব্ল্যাঙ্কসে এটা থাকে না, শুধুমাত্র ট্রু ফলসে নট গিভেন থাকে, বাকি কোনো কোশ্চেনে নট গিভেন থাকে না। ওকে, তারপরে 1950-তে ইউএসএ তে কি হয়েছিল এটা আমাকে খুঁজে বের করতে হবে। এ লার্জ নাম্বার অফ হোমস নাও হ্যাড এ ড্যাশ। এটার কিওয়ার্ড কোনটা আমাকে বলেন, আগে কিওয়ার্ড বের করেন। 1950 1950 ইউএসএ 1950 USA লার্জ নাম্বার large হোমস number রেফ্রিজারেটর now নাও, হ্যাঁ হ্যাঁ, 1950-তে অনেক বেশি হোমের কি ছিল, বাসাতে কি ছিল 1950 সালে। বাই দ্য 1950s, 1950 সালে রেফ্রিজারেটর টেকনোলজি হ্যাড ডেভেলপড। তাহলে অ্যান্সারটা কি হবে? বাসাগুলোতে কি ছিল? ফর far enough make refrigerator this হয়। appliance affordable for the average family, average ফ্যামিলিতে যাতে অ্যাফোর্ড করতে পারে বা কিনতে পারে, এই জন্য এটা ছিল। তাহলে অ্যান্সারটা কি হবে? 1950 সালে অধিকাংশ বাসায় রেফ্রিজারেটর। refrigerator ইয়েস, স্যার refrigerator অ্যাভারেজ মানে কি লার্জ?
কোনটা এভারেজ? এভারেজ মানে কি লাভ? এভারেজ বলতে লার্জ না, এভারেজ বলতে বোঝায় হচ্ছে মাঝামাঝি বা মধ্যবিত্ত ফ্যামিলি বলতে, মাঝামাঝি মোটামুটি স্যার। মধ্যবিত্ত ফ্যামিলি বোঝায় না এভারেজ ফ্যামিলি গুলাতে, সবগুলোতেই। কারণ বড় লোকদের তো আগে থেকেই ফ্রিজ ছিল, যারা একটু মধ্যবিত্ত তাদের ফ্রিজ আরো বেশি সময় লাগছে তাদের ফ্রিজ কিনতে। বাংলাদেশেও ফ্রিজ হয়তোবা 2000 সালের দিকে মধ্যবিত্তরা, বা 2003-4 সালের দিকে মধ্যবিত্তরা অ্যাফোর্ড করতে পারছে, এর আগে আরো নাগালের বাইরে ছিল। ঠিক আছে, তাহলে এগুলো আমরা চেক করব কিভাবে, এখানে চাবিতে। ও, আপনাদের এই যে হোমওয়ার্ক বা মক টেস্ট দেওয়া হয়েছে, অনেকেই গ্রুপে প্রশ্ন করতেছেন, এটার জন্য আপনাকে লগ ইন করে নিতে হবে। তারপরে নিচে যে চাবি নামক যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আপনার অ্যান্সার গুলো ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এটা চেক করতে পারবেন। বুঝতে পেরেছেন? স্যার লগ ইন করেছিলাম কিন্তু এই যে চাবির এই পাশে স্ক্রলের এখানে করতে হবে, এটা বুঝতে পারছিলাম না স্যার। ওকে, ঠিক আছে, এখন দেখে নিয়েছেন, তাহলে এখন বুঝতে পারবেন। জি স্যার, ওকে, সাবমিট করেছি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। আমাদের এক্সামটা কি লিসেনিং কোন টপিকের উপর হবে স্যার? লিসেনিং আমরা আমরা যতটুকু করিয়েছি ততটুকুর উপর হবে, যেমন রিডিং আর লিসেনিং দুইটা? ইয়েস, ইয়েস, কারণ আগামীকাল টেস্ট হবে। আগামীকাল তো না, শুক্রবারে আপনাদের টেস্ট হবে, শুক্রবারে, শুক্রবারে। প্রতি স্যার এই শুক্রবার। টেস্ট স্যার কখন আমরা যে হবে? প্যাসেজ গুলো পড়তেছি এগুলোর মধ্যে নাকি না, সেম প্যাসেজ তো আমরা দিব না, যেটা পড়িয়ে ফেলছি ওটা তো দিব না, হ্যাঁ তবে সেম টাইপের প্যাসেজ থাকবে। টাইপের থাকবে? যেমন আচ্ছা আপনার আচ্ছা, লিসেনিং এর ঠিক এই আছে যে প্রথম অংশটুকু করা হয়, সেটা একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এটা আপনার অডিও নেবেন। স্যার। প্যাসেজ কি লিসেনিং এর সময় প্যাসেজ কি দেখতে পাবো স্যার নাকি শুধু না, শোনা এটা যাবে? না দেখাই বেটার, এটা আপনার দেখবেন না। আচ্ছা ঠিক আছে, এটা আসলে ফ্রি টাইম, আপনাদের টাইমের উপর ডিপেন্ড করবে। আমরা মক টেস্টের লিংক দিয়ে দিব, আপনারা আপনাদের ফ্রি সময় অনুযায়ী লিংকে ক্লিক করে স্যার মক মক টেস্ট দেবেন। টেস্টে লিসেনিং এ দেখা যাবে না, না অটো স্ক্রিপ্ট, অডিও স্ক্রিপ্ট যদি কারোর লিসেনিং এ? খুব অসুবিধা হয়, যদি মনে করেন যে প্র্যাকটিসের জন্য, তাহলে দেখতে পারেন, এটা আসলে আপনাদের স্যার, উপরে। প্রথম প্রথম তাই জন্য স্যার একটু হ্যাঁ, কনফিউজ দেখতে পারেন, এটা দেখে দেখে কোনো অসুবিধা নাই, আপনাদের কাছে তো উত্তরও আছে কোন মক লাইন। টেস্টে কখন হবে? এই লিংক দেওয়া হবে শুক্রবারে? আমরা দিয়ে দিব, আমরা আমরা বিকালের দিকে আমরা কোশ্চেন দিয়ে দিব, আপনারা আপনাদের সময়ের 9টার বা রাত্রের ভেতরে এক্সামটা দিয়ে আপনাদের গ্রুপে অ্যান্সারটা সাবমিট করবেন। ঠিক আছে, ওকে স্যার। ওকে। স্যার বলছি ইনশাল্লাহ স্যার, স্যার। মক টেস্টে যে সময় মক টেস্ট দিব স্যার, তখন কি এই অপশনটা থাকবে পেজেস দেখার? হ্যাঁ, থাকবে, অপশনটা থাকবে, অপশনটা থাকবে। যারা উইক তারা দেখতে পারেন, যারা বলে করছেন যে না আমি নিজের টেস্ট, রিয়েল টেস্টটা দিব, তারা অফ করে নেবেন। ঠিক আছে, আর রিডিংটা তো কিছু দেখার মতো কোনো অপশন নাই, আপনি জাস্ট প্যাসেজ পড়ে অ্যান্সার গুলো বের করবেন। ঠিক আছে, আপনি যতক্ষণ না পর্যন্ত অ্যান্সার লিখবেন ততক্ষণ পর্যন্ত আপনি অ্যান্সার দেখতে পারবেন না। দেখেন এখানে এই যে অ্যান্সার দেওয়া নাই, আপনি লিখেন নাই, আপনি একটা অ্যান্সার দিলেই তারপরে দেখতে পারেন। তো রিডিং এ আসলে 2 নাম্বারই করার কোনো অপশন নাই। লিসেনিং এও তো অ্যান্সার দেওয়া নাই, জাস্ট আপনি অডিওতে যা বলছে এটা একটু লিখে দেওয়া আছে অনেককে হেল্প করার জন্য। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা বলে দিব, আমরা গ্রুপে। অ্যান্সার না লিখলে অ্যান্সার দেখায় না। জি জি জি, আমরা গ্রুপে আরো ভালোভাবে দেখে দেবো। এখন আমরা আরেকটু হার্ড টাইপের প্যাসেজে আসি। এই ধরনের প্যাসেজ গুলো, যে যদিও এইটার থেকে যেটা প্রথমে করালাম, এটা কিন্তু আইএলটিএস এ খুব রিসেন্টলি আসছে। এইটা কই গেল সেটা, রিডিং এর। এটা কিন্তু 21 নাম্বার বই, হয়তো 21 বা 20 নাম্বার বই, আমি যদি দেখি এটা হচ্ছে 20 নাম্বার বই। তার মানে বর্তমানে আইএলটিএস এর 21টা বই আছে, তার ভেতরে এইটা হচ্ছে 20 নাম্বার বই। তার মানে খুব রিসেন্টলি এই পরীক্ষার প্রশ্নটা আসছে। এই যে দ্য ফ্রোজেন ফুডের যে প্যাসেজটা, এটা কিন্তু আইএলটিএস মেইন এক্সামেরই কিন্তু কোশ্চেন, এবং এটা খুব রিসেন্টলি আসছে। ঠিক আছে, তো এটা এরকম প্রশ্ন প্যাসেজও আপনারা পেতে পারেন, যদিও এটা খুব সহজ হয়ে যায় আমার মতে। তো এই আমরা একটু কঠিন বিষয়গুলো একটু দেখি, এর এরকমেরই একটু প্যাসেজটা কঠিন হবে, এর থেকে একটু কঠিন। ওকে, আচ্ছা, জাস্ট এ মোমেন্ট, আমি একটু প্যাসেজটা আনি। তার আগে আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, এখানে কি লিজা নামে কেউ কি ক্লাস করতে এসেছেন? আমাকে বলা হয়েছিল গ্রুপ থেকে, বিবিএ ডিপার্টমেন্ট এরকম কিছু একটা, লিজা আপু নামে আমাকে 2জন বলা হয়েছে, যে আরেকজন হচ্ছে ফারজানা ইসলাম। ফারজানা ইসলাম নামে কোনো আপু ক্লাস করতে এসেছেন? এর আগেও আমাদের ক্লাস করেছিলেন। আচ্ছা, না, যাই, দেখতাছি অ্যালার্জির ওষুধ থেকে অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, আপনারা মাইক্রোফোন অফ রাখেন। ঠিক আছে, তাহলে আমরা আপনারা তো দেখতাছি। শুরু করি। আমরা এটা হচ্ছে নেক্সট প্যাসেজটাতে যাই, যেটা আমরা করাবো। প্যাসেজটার নাম হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে।
ডেভেলপমেন্ট বলতে এটা উন্নতি হয়েছে বা তৈরি করা হয়েছে সেটাই বোঝানো হচ্ছে। প্রস- কথা বলবো, হ্যাঁ বলুন। মক টেস্টের জন্য তো আগে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তো প্র্যাকটিসটা কোথা থেকে করবো, এই ওয়েবসাইট থেকে করা যাবে? আমরা যে হ্যাঁ ওয়েবসাইট থেকে করা যাবে, আমরা প্রয়োজনে প্র্যাকটিসের লিংক দিয়ে দিব। আমাদের হোমওয়ার্কের সময় তো প্র্যাকটিস হয়েছে কিছুটা, মক টেস্ট যেগুলোর উপর হ্যাঁ, নেওয়া হয়েছে কিন্তু সেগুলোতে তাও আমি practice আচ্ছা আমরা করতাম। লিংক দিয়ে দিব, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, আমরা প্র্যাকটিসের লিংকও দিয়ে দিব। ঠিক আছে। ওকে স্যার একটু বেশি ঠিক মানে আছে স্যার। প্র্যাকটিস করা যায় এরকম লিংক হুম ঠিক দিন। আছে ঠিক আছে, আমরা দিয়ে দিব আচ্ছা আমরা। স্যার, ওই ফ্রাইডেতে আপনি যে এক্সাম নিবেন স্যার, ওটা কি একটা এক্সাক্ট টাইমে হবে না যে যার যার মতো স্যার দিয়ে দিবে স্যার? এটা ফ্রি টাইমে আপনাদের যার যে রকম সময়, আমরা বিকালের দিকে বা সন্ধ্যার দিকে দিয়ে দিব, আপনারা রাত 9টা 10টার ভিতরে যে টাইমে যে দিবেন সেটার উপরে। এই যে আমরা এরকম একটা দিয়ে দিব, লিংক দিয়ে দিব, এখান থেকে আপনারা যত ইচ্ছা প্যাসেজ সলভ করতে পারবেন। ঠিক আছে। স্যার বিশেষ এই কোশ্চেন গুলো স্যার ক্লাসের শেষে নিলে ভালো হয় না? মানে জি জি ক্লাসটা অবশ্যই অবশ্যই, আমরা অনেকের যেহেতু কোর্সটা মাত্র শুরু হয়েছে, মক টেস্টটা এর আগে কখনো দেয়া হয়নি, তো তো অনেকের মনে প্রশ্ন থাকে, করে ফেলতেছে, কোনো অসুবিধা নাই। আমরা দেখাচ্ছি, এখন হচ্ছে আমরা শুরু করি আমাদের নেক্সট প্যাসেজটা। আচ্ছা এখন আপনারা একটু আমাকে সময় দেন, আমরা এটা করে তারপরে আপনাদের মক টেস্ট নিয়ে যত প্রশ্ন সেগুলো আমরা ক্লাসের শেষে আপনাদের কাছ থেকে নিব। ওকে। তো দেখেন এটা হচ্ছে লন্ডনে কিভাবে রেলওয়ে তৈরি হয়েছে এটার উপরে গল্পটা দেওয়া হয়েছে। তো আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করব। প্রথমে বলা হয়েছে দ্য প্রবলেম, সমস্যা নেই। এখানে আপনারা একটু আগে বলেছিলেন যে স্যার ইয়ার দিয়ে দেওয়া আছে, যদিও এই প্রশ্ন ইয়ার দিয়ে দেওয়া আছে, বাকিগুলোতে নাই। তো ইয়ার দিয়ে দেওয়া থাকলে আপনাদের খুঁজে বের করতে সহজ হয়। তো এইটাতে একটা কোশ্চেনে ইয়ার দেওয়া আছে, বাকিগুলোতে নাই। তো এই কোশ্চেনের কিওয়ার্ডটা কি? দ্য ড্যাশ অফ লন্ডন, লন্ডনের কোন জিনিসটা ইনক্রিজ র্যাপিডলি, খুব দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে, বিটুইন 1800 অ্যান্ড 1850, 1800 এবং 1850 সালের মাঝামাঝি সময়গুলোতে লন্ডনের কিছু একটা দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে। র্যাপিডলি বলতে দ্রুত, ইনক্রিজ বলতে বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি পেয়েছে? তাহলে এই 1 নাম্বার কোশ্চেনের কিওয়ার্ড কোনটা, কোনগুলো এটা কিওয়ার্ড? স্যার লন্ডন, লন্ডন ইনক্রিজ র্যাপিডলি লন্ডন বিটুইন র্যাপিডলি 10,000 and 1850 আর হচ্ছে আর 1888 ইয়েস, এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে আমরা এখন কি করব, প্যাসেজে চলে আসবো। প্যাসেজে এসে এই যে কিওয়ার্ড গুলো খোঁজার চেষ্টা করব। লন্ডন 1800 1850, তো এইটা আপনাদের খুবই প্রথম লাইন। আনন্দের সংবাদ, এটা প্রথম লাইনে পেয়ে যাবেন। পরের কোশ্চেন গুলো এত সহজে পাবেন না। তো প্রথমটা, যেহেতু এটার পরীক্ষাটা শুরু হয় 1 নাম্বার প্রশ্ন দিয়ে, তো 1 নাম্বার প্রশ্নটা একটু সহজই হয়ে থাকে। ঠিক আছে। তো লন্ডনের কোন জিনিসটা বৃদ্ধি পেয়েছে, আমরা কিওয়ার্ড এখানে পেয়ে গেছি। 1800 কি হয়েছে? পপুলেশন লন্ডনস পপুলেশন grew গ্রিউ at an পপুলেশন astonishing rate. astonishing rate বলতে খুব তীব্রভাবে বৃদ্ধি পাওয়াটাকে astonishing rate বলা হয়। র্যাপিডলি। increase rapidly বলতে Population. astonishing। তাহলে লন্ডনে কি বৃদ্ধি পেয়েছে? আর একটা বিষয়, আপনারা রিডিং এর কোশ্চেন সলভের সময় অবশ্যই দেখে নিবেন আপনি কয় ওয়ার্ডে আনসার লিখতে পারবেন। এটার একটা লিমিটেশন দেওয়া থাকবে, এর বাইরে বা এর থেকে বেশি লিখবেন না। ঠিক আছে, 1 ওয়ার্ড বলছে, 1 ওয়ার্ডের ভেতরেই থাকবেন। যদি লেখা থাকে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, তখন আপনি 1 ওয়ার্ডেও লিখতে পারবেন, 2 ওয়ার্ডেও লিখতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নো মোর দ্যান 2 ওয়ার্ডস মানে দুইটার বেশি না, দুইটার বেশি লিখলে আপনি মার্ক পাবেন না। তো এই কোশ্চেনের অ্যান্সার 1 লাইনে লিখতে হবে বা একটা ওয়ার্ডে। তো লন্ডনে কি বৃদ্ধি পেয়েছে? পপুলেশন। পপুলেশন Population. খুবই ইজি। পপুলেশন। এর পরেরটা থেকে মেইনলি কোশ্চেনটা শুরু হচ্ছে। বলা হয়েছে যে সলিউশনটা কি, একটু আগে ছিল প্রবলেম, জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সলিউশনটা হচ্ছে যে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য ড্যাশ। এখানে বলতে চাচ্ছে রেলওয়ে যদি আমরা তৈরি করি, বিল্ডিং মানে তৈরি করা, কোনো কিছু বিল্ডিং করা বা তৈরি করা, বিল্ড মানে তৈরি। তো বিল্ডিং দ্য রেলওয়ে, রেলওয়ে যদি আমরা তৈরি করি, মেক ইট পসিবল, এটা একটা সম্ভাবনা আছে বা সম্ভাবনা তৈরি করে, মুভ পিপল, মানুষজন, এই যে এত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এগুলো মানুষগুলো কি হবে, সরে যাবে বেটার হাউজিং, ভালো বাসস্থানে। হয়তোবা তারা শহরের ভেতরে একটু খারাপ ভাবে আছে, খারাপ ভাবে বলতে তাদের একটু অনেক বেশি ভাড়া দিয়ে একটু লো কোয়ালিটির বাড়িতে থাকা লাগতেছে। তো যদি রেলওয়েটা তৈরি হয়, তাহলে সরকার থেকে মনে করতেছে যে রেলওয়ে তৈরি হলে এই মানুষগুলো সরে যাবে ভালো বাসস্থানের দিকে। সেই জায়গাটা কোথায় সেটা জানতেছে। ইন দা ড্যাশ, ইন দা বলতে কি বোঝায়, কোন একটা জায়গার ভেতরে। তো রেলওয়ে তৈরি হলে শহরের লন্ডনের ভেতরে যে মানুষগুলো আছে তারা মুভ করে ভালো বাসস্থান দিকে, চলে যাবে।
কোথায় চলে যাবে সেই জায়গাটার নাম এখানে 2 নম্বর। তাহলে এখানে কিওয়ার্ড কোনটা? বিল্ডিং, 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 রেলওয়ে, রেলওয়ে, তারপরে পসিবল, বেটার হাউজিং, আন্ডারগোয়িং, বেটার হাউজিং, বেটার হাউসিং। পসিবল, পিপল, বেটার হাউজিং। বেটার হাউজিং। ওকে, এইগুলো তো আমাদের কিওয়ার্ড। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এই ধরনের ওয়ার্ড আছে কিনা। এখন আপনাদের স্যার কাজ, আগের লাইনে কি চার্লস পিয়ারসন এটা দিয়েও খোঁজা যায় না? ইজি হ্যাঁ হয় না? চার্লস পিয়ারসন দিয়ে খোঁজা যায়, কারণ এটা যেহেতু এর এটা পরেই তো অ্যান্সারটা ব্যক্তির হবে। নাম। হ্যাঁ জি স্যার। তো দেখেন তো এখানে কোনো চার্লস স্যার পিয়ারসন আছে এখানে কিনা। মেইনলি আমাদের ক্যাপিটাল কি হতে পারে অ্যান্সার স্যার? ক্যাপিটাল স্মল যে কোনোটাই অ্যান্সার হতে পারে, কিন্তু আমাকে স্যার এখানে কি না সিটি হবে? না সিটি হবে না। আপনারা এ- আগে খুঁজে বের করেন বিল্ডিং দ্য রেলওয়ে, অথবা আপনারা যারা বলতেছেন চার্লস পিয়ারসন এটা দিয়েও খুঁজতে পারেন। তো বেটার হয় বিল্ডিং দ্য রেলওয়ে খোঁজার। তো দেখেন তো এই কিওয়ার্ড কোথায় আছে, আগে আমাকে এটা। সেকেন্ড স্যার প্যারাগ্রাফ, 3 নাম্বার লাইন, বিল্ডিং এন্ড স্যার আন্ডারগ্রাউন্ড। সেকেন্ড লাইন। ইয়েস, কারণ আমরা চার্লস পিয়ারসন যে একটা নাম পেয়েছি, এটার পরের লাইনে যেহেতু অ্যান্সার, তাহলে আমরা এখানে খুঁজতে। তাহলে এই পর্যন্ত যে ঘটনাটুকু, এইটুকু আপনারা কি করলেন বলেন তো? কিপ পড়লেন, করলাম স্যার। স্কিপ পড়লাম না। করলেন বা স্কিমিং করলেন, এইটুকু আপনি পড়লেন না বা এটা বাদ দিয়ে দিলেন। তাহলে আপনারা স্কিমিং করে এটা একটা ভালো বলেছেন যে চার্লস পিয়ারসন যেহেতু এর পরে অ্যান্সার, তাহলে এইটা খুঁজে পেলে আমরা পাবো। তো এখানে চার্লস পিয়ারসন পেয়েছি, এর পরেই অ্যান্সারটা হয়তো বা এখানে আছে, এই যে বিল্ডিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। একটা যদি মাটির নিচে রেলওয়ে তৈরি করা হয়, দ্যাট উড লিঙ্ক দ্য ওভারগ্রাউন্ড রেলওয়ে, যেটা কানেকশন তৈরি করবে কার সাথে? ওভারগ্রাউন্ড রেলওয়ের সাথে, মাটির উপরের রেলওয়ের সাথে কানেকশন তৈরি হবে স্টেশন টুগেদার অ্যান্ড ক্লিয়ার দ্য লন্ডন স্লামস। ক্লিয়ার করবে লন্ডনের স্লামস মানে কি? বস্তি। বস্তি বস্তি। বস্তিগুলো, বস্তি স্যার। বস্তিগুলো ক্লিয়ার করবে। অ্যাট দ্য সেম টাইম his idea was to relocate the poor worker. Relocate মানে কি? পুনর্বাস মানে অবস্থান আরেক পুনর্বাসন পুনর্বাসন স্যার পুনর্বাসন। পুনর্বাসন। এইটার সাথে কি প্যাসেজের কোনো প্রশ্নের কোনো মিল আছে রিলোকেটের সাথে বলেন তো? মুভ পিপল টু বেটার স্যার হাউজিং। মুভ পিপল, বেটার হাউজিং। না, বেটার হাউজিং না, মুভ। মুভ পিপল, মুভ মুভ পিপল। পিপল। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনারা যদি কোনো আপনাদের পরিচিত কোনো দোকান যদি পরিবর্তন হয়, যেমন দেখবেন ওইখানে দোকানের ওইখানে গেলে একটা সাইনবোর্ড লেখা থাকে স্থান পরিবর্তন, তাই না? জি স্যার। স্থান পরিবর্তন মানে কি, ওই যে দোকানে আবার বলে যে ওই মার্কেটের নিচের তলায় আমার দোকানটা ওইখানে চলে গিয়েছে। তো রিলোকেট বলতে নতুন একটা জায়গা, লোকেশন বলতে জায়গা, রিলোকেশন বলতে নতুন জায়গা। তো রিলোকেশন বলতে এখানে মুভের কথাই বোঝানো হচ্ছে যে স্থানান্তর হচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে। পুয়ার ওয়ার্কারদের, যারা গরিব কর্মচারী আছে, হু লিভড ইন দা ইনার সিটি স্লাম, যারা শহরের ভেতরে বস্তিতে বসবাস করে, টু নিউলি কনস্ট্রাক্টেড সাবার্ব, নতুন ভাবে তৈরি করা সাবার্ব মানে কি? জানি না স্যার। আরবান মানে কি? সাবার্ব মানে তার মফস্বল নাকি? আপনারা তো শহরতলি মফস্বল। স্যার, শহরতলি। শহরতলি বা উপশহর, ঠিক আছে, এরকম নগর। অর্থাৎ যারা শহরের ভেতরে অনেক বেশি ভাড়া দিয়ে নিম্নমানের বাসাতে থাকতো, এরকম আছে না ঢাকার ভেতরে অনেক বেশি ভাড়া 20,000 22,000 বা 14-15,000 টাকা থেকে, কিন্তু অনেক ছোট্ট ছোট্ট রুম, আমি নিজেও দেখেছি যে অনেক ছোট ছোট রুম, কিন্তু বাসা ভাড়া জেলা শহর থেকে অনেক বেশি। ঠিক আছে, তখন তারা কি করবে, যদি রেলওয়েটা তৈরি হয়, তাহলে যদি তারা দ্রুত শহরে আসা যাওয়া করতে পারে, তাহলে তারা এই বেশি ভাড়া দিয়ে শহরের ভেতরে থাকবে না, তখন তারা শহরের বাইরে চলে যাবে এবং ভালো বাসস্থানের দিকে যাবে। সেই ভালো বাসস্থানগুলো কোথায় পাওয়া যাবে বলেন তো? সাবার্ব। শহরের আশেপাশে। শহরের আশেপাশে, তাহলে শহরের ভেতরে না থেকেও শহরের সাথে যোগাযোগ সব থাকবে এবং ভালো বাসস্থানেও তারা থাকবে, তার মানে এটা অ্যান্সারটা হবে সাবার্ব। সাবার্ব। জি স্যার। সার্বান। আরবান বলতে বোঝায় শহর, সাবারবান বলতে বোঝায় হচ্ছে উপশহর। সার্বান। যেমন ঢাকার ভেতরে আপনি সাবার্ব। যদি সাবারবান খেয়াল করেন, যদি মনে করেন অনেক আগের ক্ষেত্রে যদি খেয়াল করেন, তাহলে উত্তরাকে সাবারবান ধরা জি যেতে স্যার। পারে। এর পরেও যদি আরো সাবারবান মনে করেন যে সাভারের সাভার এরিয়া বা সাভারের থেকে আগে যে এরিয়া গুলো আছে, এরকম এরিয়া গুলো বা ঢাকার এইদিকে নারায়ণগঞ্জ, এগুলো আমরা ধরতে পারি সাবার্ব। উপশহর। তাহলে তারা শহরে ঢাকার ভেতরে বেশি ভাড়া দিয়ে থাকবে না। লন্ডনে তো এমনি অনেক বেশি কস্ট, তো তারা অনেক নিম্নমানের জায়গায় থাকতেছে। রেলওয়ে তৈরি হলে তাদের ভেতরে যে হাজবেন্ড যিনি জব করেন, তিনি জাস্ট আসা যাওয়া করবেন
এই রেলওয়ের মাধ্যমে, তার ফ্যামিলিকে আর এত কষ্ট করে থাকা লাগবে না। এই জন্য বলছে যে বিল্ডিং দ্য রেলওয়ে, রেলওয়ে তৈরি হলে, এখানেও বলা আছে বিল্ডিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, লন্ডনের স্লাম গুলো তারা ক্লিয়ার করে ফেলবে। এটার মাধ্যমে কিভাবে, আইডিয়া ছিল, এটা একটা আইডিয়া তিনি দিয়েছিল, যদি আমরা রেলওয়েটা তৈরি করি তাহলে কি হবে, পুয়ার ওয়ার্কার যারা আছে, গরিব কর্মচারী যারা আছে, তারা রিলোকেট করবে বা মুভ হয়ে যাবে বা সরে যাবে কোথায়, যারা শহরের ভেতরে বস্তিতে থাকে, যারা বস্তিতে থাকে সেইখান থেকে তারা বেটার হাউজিং, এখানে বলছে নিউলি কনস্ট্রাক্টেড। নিউলি কনস্ট্রাক্টেড মানে কি, নতুন ভাবে নতুন নির্মাণ, নির্মাণাধীন। নতুন নতুন ভাবে নির্মাণ নির্মাণাধীন। করা সাবান। দেখবেন সাবারমান গুলো সবসময় নতুন হয়। উত্তরা যখন প্রথম তৈরি হয়েছিল অনেক এখনো নতুন, যাই হোক, তো অনেক নতুন নতুন বিল্ডিং ছিল ঢাকার মেইন শহর থেকে, সুন্দরভাবে রাস্তাঘাট প্ল্যান করা, সেক্টর সেক্টর ভাগ করা। তো এইভাবে এইগুলোকে বলা হয় যে বেটার হাউজিং। সেই জন্য এটা আনসারটা হবে সাবার। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, একটু জি স্যার। রেসপন্স কমে গিয়েছে, আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, জাস্ট এ মোমেন্ট, একটু ওয়েট করেন, আমাকে একটু সময় দেন। ওকে, স্যার ঠিক। এখন তো মাত্র একটা ক্লাস হইলো, একটা দুইটা ক্লাস হচ্ছে। আপনাদের তো অনেক দিন ধরে আমাদের সাথে থাকবেন, মক টেস্ট দিবেন, পরীক্ষা দিবেন, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এইটাও ঠিক হয়ে যাবে, আমরা এইটাও ঠিক হয়ে যাবে, মাত্র তো শুরু হইলো কোর্স, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে নাম্বার 3 তে বলছে এ নাম্বার অফ ড্যাশ অ্যাগ্রিড উইথ পিয়ারসন আইডিয়া। নাম্বার অফ বলতে কিছু সংখ্যক ড্যাশ অ্যাগ্রি হয়েছে বা একমত হয়েছে পিয়ারসন নামে যে লোকটা আইডিয়া দিয়েছে, আইডিয়ার সাথে। ওই যে উনি আইডিয়া দিয়েছেন না, তার আইডিয়া হচ্ছে আমরা যদি একটা রেলওয়ে তৈরি করি, যেমন বিভিন্ন আইডিয়া ছিল না, সরকারের বিভিন্ন আইডিয়া থাকে না, যদি আমরা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করি তাহলে সারা দেশে বিদ্যুৎ হবে, আমরা যদি একটা ব্রিজ করি তাহলে এরকম সারা দেশের ব্রিজ পারাপার সহজ হয়ে যাবে। তো এরকম একটা আইডিয়া। তো তো এই আইডিয়ার সাথে কারা একমত হয়েছিল, কারা? তো এখানে জানতে চাচ্ছেন লোকগুলো কারা বা এরা কারা। তো এইখানে কিওয়ার্ড কোনটা, নাম্বার 3 কোশ্চেনের? স্যার পিয়ারসনস এ আইডিয়া। নাম্বার অফ The অ্যাগ্রিড Pearson পার্সন নাম্বার, আইডিয়া। a number Agreed, agreed agreed, with sir. personal ID. ওকে, পারসন না, এটা পিয়ারসন, এই যে একটু মানুষের নাম। Pearson. ঠিক আছে, পিয়ারসন আর আইডিয়া। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এই কিওয়ার্ডটা কোথায় আছে, এই কিওয়ার্ড গুলো স্কিমিং করে করে। তো আপনারা স্কিমিং করেন স্যার তো পরের লাইনে আছে, পরের লাইনে আছে। ওকে, তো একটু পিয়ারসন আইডিয়া গেইন সাপোর্ট পেয়েছে। সাপোর্ট বলতে কি, অ্যাগ্রি হয়েছে, সাপোর্ট করেছে কারা, অ্যামং এ সাম বিজনেসম্যান। 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 তাহলে অ্যান্সারটা কি Man হবে হবে বলেন তো? স্যার। Business. বিজনেসম্যান। বলেন, একজন বানানটা বলেন তো, কি হবে বানানটা বলেন। বি ইউ, বিউ আই ডাবল B. এস এন না ই বি ইউ ডাবল এস। এস আই, আই আই না, USI, এন ই ডবল এস, তারপরে NE double S, Even. এম ই এন। একজন এ বলতেছেন, একজন ই বলতেছেন কেন? ই হবে নাম্বার অফ বলেছে। number, ইয়েস, এইটাই আমি জানতে চাইলাম, এই জন্য আমি বানানটা জি জিজ্ঞেস স্যার, করলাম। ই হবে। কারণ হচ্ছে যখন একের অধিক হয়ে যায় তখন সেটা বিজনেসম্যান হচ্ছে একজন ব্যবসায়ী, যখন এখানে নাম্বার অফ বলছে বা অনেকজন, তখন ব্যবসায়ী গণ হয়ে যায়। বাংলা এরকম ছিল না, গণ, plural, জি ঠিক আছে, ব্যবসায়ী গণ। তো এটা হচ্ছে অনেকজন ব্যবসায়ী, তো এই জন্য এটা বিজনেসম্যান হবে না, এই জন্য আমি বানানটা জিজ্ঞেস করেছি। আমি তো জানি আপনারা পারেন, কিন্তু আপনারা পরীক্ষার হলে কি করবেন, এটা বিজনেসম্যান লিখে দিয়ে চলে আসবেন এবং স্যার এটা স্যার করা ভুল। হবে। কপি করে পেস্ট করা যাবে না স্যার? হ্যাঁ, এর জন্য আমি বলতেছি কপি করে পেস্ট করা যাবে, আপনারা কপি পেস্ট করবেন, ঠিক আছে? শুনতে পাই না, আমার ওয়াইফের সমস্যা হয়েছিল। ওকে, তো এখানে হচ্ছে প্লুরাল দিবেন, এখানে যেহেতু নাম্বার অফ বলতে অনেকজন বোঝায়, তো এর জন্য এটা বিজনেস ম্যান না হয়ে বিজনেস মেন হবে। বুঝতে পেরেছেন? ও জি স্যার। ওকে, ঠিক আছে। আহ এরপরে যদি আমরা আসি নাম্বার 4 কোশ্চেনে, কিওয়ার্ড কোনগুলা? দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট। কোম্পানির ইনিশিয়ালি মানে Company. শুরুর দিকে, কোম্পানির শুরু, এইগুলো কিন্তু আমরা যে শিখাচ্ছি এগুলো কিন্তু ভোকাবুলারি প্র্যাকটিস হয়ে যাচ্ছে আপনাদের, এগুলো মাথায় রাখতে হবে। ইনিশিয়ালি বলতে শুরুর দিকে কোম্পানি, আর একটা রিডিং প্যাসেজে এরকম 8টা থেকে 10টা ভোকাবুলারি থাকবে, বাকি সবগুলো আপনারা জানেন, জাস্ট 8টা থেকে 10টা ভোকাবুলারি থাকবে। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন আপনাদের ভোকাবুলারি সমস্যাটাও দূর হয়ে যাবে। তো কোম্পানির প্রথম দিকে কি হচ্ছিল, সমস্যা হচ্ছিল গেটিং, গেটিং মানে কোনো কিছু পাওয়া, গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট,
প্রজেক্টের জন্য কোন জিনিসটা পেতে কোম্পানির সমস্যা হচ্ছিল? এটা তো তৈরি করে কোম্পানি, এই রেলওয়ে টেলওয়ে এগুলো তো কোম্পানি বা বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান বা আমরা কন্ট্রাক্টর বলতে যা বুঝি, তারাই কাজগুলো করে। তো এটার কি সমস্যা হচ্ছিল কোম্পানির? তা আমাকে খুঁজে বের করতে হবে এই কিওয়ার্ড গুলো কোথায় আছে। কোম্পানি, তারপরে প্রবলেম, ফান্ডিং, সরি, গেটি নিডেড, প্রজেক্ট, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। তো দেখেন তো এরকম কোনো কিওয়ার্ড আছে কিনা। স্যার আছে, ওই যে দা অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি। আচ্ছা, আগে আমরা কোম্পানিতে আসি তারপরে অর্গানাইজেশনে যাই। এই যে দ্য কোম্পানি এখানে পেয়ে গেছি। তো কোম্পানির সমস্যা হচ্ছিল কি, যেহেতু কিওয়ার্ড পেয়ে গেছি এখান থেকে পড়তে পড়তে যাইতে হবে। দ্য কোম্পানিজ প্ল্যান ছিল কি, কনস্ট্রাক্ট অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন ফ্রম দ্য গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে স্টেশন অ্যাট পেডিংটন টু দ্য এজ অফ দ্য সিটি ফ্যারিংডন স্ট্রিট, এ ডিস্টেন্স অলমোস্ট 5 কিলোমিটার। তাদের প্রজেক্টটা ছিল 5 কিলোমিটারের একটা মাটির নিচের রেল লাইন তৈরি করবে। এখানে কিন্তু কোনো সমস্যার কথা কি বলা আছে? তাদের কোনো সমস্যা হচ্ছিল? পরের লাইনে দেখেন বলছে দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশনটা আসলে কোম্পানিটাকে সিনোনিম করে দিয়েছে। দি অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি, মানে কি, হোয়াট ইজ ডিফিকাল্টি? সমস্যা প্রবলেম সমস্যা। সমস্যা এটা প্রবলেম। হচ্ছে প্যাসেজের, এটা দ্য কোম্পানির সমস্যা ছিল কিসে? রেজিং দ্য ফান্ডিং ফর ফান্ড। সাচ রেডিক্যাল এক্সপেন্সিভ স্কিম। কি পেতে সমস্যা ছিল? তাহলে অ্যান্সারটা কি হবে? কোম্পানির সমস্যা ছিল কি? ফান্ডিং ফান্ড হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? ফান্ডিং। কোম্পানির গেটিং সমস্যা ছিল ফান্ড। ফান্ডিং। এই যে ফান্ড টান লেখার দরকার নাই, আপনারা যা আছে কপি পেস্ট করে দিবেন। ঠিক আছে, স্যার ডিভিশন দেওয়ার তো কঠিন হবে না আবার বলেন। গেটিং ফান্ড। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এটা গ্রামাটিক্যালি কারেক্ট ভুল, এটা ফান্ড দিলে হবে না? হবে হবে, কিন্তু ওইটার থেকে আপনি এরকম নিজে থেকে অ্যান্সার দিতে গেলে আপনার একটা নিজের ভিতরে একটা অভ্যাস তৈরি হবে, ওইটার কোনো স্যার দরকার এটা নেই। তো নাউন করতে হবে, এই জন্য আইএনজি যোগ জি, হয়েছে। যাই হোক, তারপরে আপনারা প্যাসেজে যেটা পাবেন সেটাই কপি পেস্ট করে দিবেন। ঠিক আছে, গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে কিনা ভুল হচ্ছে কিনা এত দেখার কোনো দরকার নাই। ওইদিকে আরো ঝামেলা বাইরে যায় ওই ঝামেলা বাইরে যায়, এই যে ভালো কথা বলেছেন, কোনো দরকার নাই। ওইটা প্যাসেজ যারা দেখতেছে তারা বুঝে নিবে। আপনার তো যুক্তি ঠিক আছে, আপনি প্যাসেজের ভেতরে গল্পের ভেতরে ফান্ডিং পেয়েছেন আপনি। হ্যাঁ অবশ্যই, যে ওই কি বলে প্যাসেজে লেখা আছে রেজিং দ্য ফান্ডিং, ওই জন্য গেটিং দ্য ফান্ডিং আর কি। হ্যাঁ, তা ঠিক আছে, অনেকে ফান্ড লিখতে চাচ্ছেন, ফান্ড লিখলেও অ্যান্সার হবে, কিন্তু মাঝে মাঝে নাও দিতে পারে অ্যান্সার। মাঝে মাঝে ওরা তো চাইলে আপনার নাম্বার ভুল দিতে পারে, কিন্তু আপনি প্যাসেজে ফান্ডিং পেয়েছেন, আপনি এখানে ফান্ডিং লিখেছেন, কারোর কি ক্ষমতা আছে এই মার্ক কাটার? আছে কি? না স্যার। তাহলে তাহলে প্যাসেজে যেটা পেয়েছেন সেটাই তো লেখা ভালো, তাই না? ওকে, এরপরে প্যাসেজে পরের লাইনে কি বলা আছে? নেগেটিভ নেগেটিভ আর্টিকেলস আর্টিকেল অ্যাবাউট দ্য প্রজেক্ট। প্রজেক্ট সম্পর্কে নেগেটিভ আর্টিকেল লেখা হচ্ছিল, অ্যাপিয়ার্ড ইন দ্য ড্যাশ। অ্যাপিয়ার্ড বলতে প্রদর্শন করা হচ্ছিল বা কোনো জায়গায় দেখানো হচ্ছিল। যারা ভোকাবুলারি বুঝেন না তারা শিখে রাখেন, অ্যাপিয়ার্ড বলতে কোনো জায়গায় দেখানো বা প্রদর্শন করা। তো প্রদর্শিত আজে বাজে আর্টিকেল, আর্টিকেল বলতে বাজে লেখা হচ্ছিল, ওই যে এই প্রজেক্টে ঘুষ নেওয়া হয়েছে, বালিশ কাণ্ড, এরকম অনেক কাণ্ড ছিল না, একটা বালিশ 7 তলায় তুলতে 700 টাকা লাগে। তো এরকম বিভিন্ন আজে বাজে কথাবার্তা প্রজেক্ট সম্পর্কে যে কোনো প্রজেক্টেই হয়, এটা তো আপনি দেখতে পারলেন। এবং যে কোনো প্রজেক্টে ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে, সব মিলেই থাকে একটা জায়গাতে, সবকিছুই থাকে। তো এরকম এই প্রজেক্ট সম্পর্কে আজে বাজে কথা বা বিরূপ মন্তব্য লেখা হচ্ছিল কোথায় বা দেখানো হচ্ছিল? ইন দা ড্যাশ, কোন জায়গার ভেতরে? তখন তো টিভি ছিল না, তাহলে কোথায় হবে? তো আমরা একটু দেখি। প্রেস। প্রেস স্যার তো এখানে আমরা কোথায় পেলাম? এই যে এখানে দেখেন ক্রিটিক্যাল আর্টিকেল। ক্রিটিক্যাল আর্টিকেলস। তাহলে প্রিন্টেড বাই দ্য প্রেস ইয়েস। বাই দ্য আচ্ছা, আমরা যাচ্ছি অ্যান্সারে যাচ্ছি। আসলে দেখেন নেগেটিভ মানে কি, তার মানে পজিটিভ না, নেগেটিভের বাংলা কি? স্যার নেতিবাচক। 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 তো অনেকে বলে না তোমার অনেক ক্রিটিক্যাল বুদ্ধি আছে, এটা কি ভালো ক্ষেত্রে বলে নাকি খারাপের ক্ষেত্রে বলে বলেন তো? নেগেটিভ খারাপের আছে বলে। ক্ষেত্রে যার ভালো বুদ্ধি তাকে বলে যে তোমার অনেক শার্প ব্রেন, আর যার মনে করেন একটা মানুষকে ক্ষতি করার একটা বুদ্ধি, তাকে দেখবেন যে বলে তোমার অনেক ক্রিটিক্যাল ব্রেন আছে। তো ক্রিটিক্যাল আর্টিকেল, খারাপ বলতে বলে যে ক্রিটিক্যাল কন্ডিশন। ক্রিটিক্যালটা ওই ক্ষেত্রে বলা যায় ক্রিটিক্যাল আর্টিকেল প্রিন্টেড বাই দ্য প্রেস। প্রেস বা সাংবাদিকরা এই প্রজেক্ট সম্পর্কে ক্রিটিক্যাল লেখাগুলো লিখতেছিল, তো এই জন্য এটা অ্যান্সারটা হবে প্রেস। প্রেস। অ্যাপিয়ার্ড বলতে দেখানো হচ্ছিল বা দেখতে পাচ্ছিল কোথায়? অ্যাপিয়ার্ড ইন দা প্রেস। প্রেস ঠিক আছে, সাংবাদিক সাংবাদিক, যেমন হরতালের সময় বা আন্দোলনের সময় দেখবেন যে সাংবাদিকদের বুকে একটা ভেস্টে প্রেস লেখা থাকে। প্রেস মানে
সংবাদপত্রই বোঝায়, কিন্তু প্রেস বলতে আসলে মেইনলি বোঝা হচ্ছে যে প্রিন্ট করে না, যে মেশিনটা, প্রেসিং মেশিন, ওইটাকেই বোঝায়। তো এটা সংবাদপত্রেরই একটা সিনোনিম, এর জন্য প্রেস লিখে রাখে। ওকে, এরপরে আমরা পরের দুইটা প্রশ্নের লাইনে কোনো অ্যান্সার পাবো না, তো এগুলো দেখার কোনো দরকার নাই। তো আমাকে খুঁজতে হবে 6 নাম্বার কোশ্চেনে বলছে দ্য কনস্ট্রাকশন। এখন কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। অনেক আজ প্রথমে সমস্যা ছিল মানুষের জনসংখ্যার সমস্যা, এরপরে সলিউশনটা হচ্ছে আমরা এইভাবে সমাধান করব। এরপরে এখন হচ্ছে সব হয়ে গেলে এখন হচ্ছে কাজ শুরু হবে। তো কাজ শুরু হওয়ার ভেতরে কি হচ্ছে, উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্চ। ব্রিক আর্চ বলতে একটা, এই রেল লাইনটা কিসের, মাটির উপরের রেল লাইন নাকি মাটির নিচে বলেন তো? মাটির নিচের। মাটির নিচে। তো মাটির নিচে রেল লাইন তৈরি তিন করতে হলে নিচে এটা কি স্যার। মাটি খুঁড়ে খুঁড়ে করতে হবে না? এরকম একটা থাকবে না, একটা টার্নেল। টানেল বা চ্যানেল গুহা, গুহা বলতে আপনারা যেটা বোঝেন এরকম থাকবে না? তো এটা বলতেছে যে এরকম এর ভেতর দিয়ে রেল লাইন যাবে। দেখবেন যে আপনার এরকম রেল লাইন অনেকে ইংলিশ মুভিতে দেখা যায়, অন্ধকারের ভেতর দিয়ে যায়। বাংলাদেশে এরকম জি স্যার। নাই, কোনো পাহাড়ের ভেতর দিয়ে কোনো টানেলের ভেতর দিয়ে রেল লাইন আছে কি? স্যার নদীর নিচে দিয়ে আছে। নদীর নিচে আছে স্যার। টানেল আছে, কিন্তু কর্ণফুলী। কিন্তু এটা তো রেল কি আছে কর্ণফুলী টানেলে? কি রেল যাওয়ার ব্যবস্থা আছে? নাই তো। না রেল নেই না রেল স্যার। নেই। সেটাই বলছি যে এরকম বিদেশে এরকম দেখবেন যে পাহাড়ের ভেতর দিয়ে পাহাড় কেটে ফেলছে, পাহাড় পাহাড়ের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু পাহাড়ের পেট ফুটো করা। ঠিক আছে, এর ভেতর দিয়ে ট্রেন লাইন চলে যায়, ওর ভেতরে অন্ধকার থাকে। তো এর জন্য বলা হচ্ছে যে কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্টস। এই যে ব্রিক আর্টস বলতে এগুলো ইট দিয়ে এভাবে একটা করবে, স্ট্রাকচার করবে, যার ভেতর চারদিক যাতে এটা মাটিটা ধসে না পড়ে, বা পাহাড়টা বা এরকম মাটি, উপরে তো মাটি থাকে। মাটি প্রেসার যাতে কম লাগে ইয়েস, এরকম। তো এই জন্য বলছে উইথ দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিক আর্টস দ্য টানেল ওয়াজ কাভার্ড উইথ। টানেলটা কি দ্বারা কাভার করা হয়েছিল বা ঢেকে রাখা হয়েছিল, কিসের মাঠ। মাধ্যমে? তাহলে আমরা একটু এইটা অ্যান্সারটা দেখি, আমরা একটু ক্লিয়ার করি। তো আমরা কিওয়ার্ড গুলো আগে দেখি। কিওয়ার্ড গুলো কারা কারা আপনারাই বলেন। কমপ্লিশন, ব্রিক আর্চ, কমপ্লিশন, Research, ব্রিক, tunnel, ব্রিক আর্ক, cover, টানেল, টানেল, কভার। কভার্ড। কভার্ড। ইয়েস, এইগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। তাহলে আপনারা একটু দেখেন তো আছে কিনা এইখান থেকে। এই কোশ্চেন গুলো যেহেতু সিরিয়ালি পাবেন, তো আপনারা একটু দেখেন আছে কিনা। কাট এন্ড কভার মেথড, এটা দিয়েও কিন্তু খুঁজে বের করা সম্ভব। হ্যাঁ, সম্ভব, সম্ভব। আপনি আগে এটা খুঁজেন, তাহলে এটাতে আপনার ডাবল কষ্ট করতে হবে, বা আগে এটা খুঁজবেন তারপরে পরে এটা খুঁজবেন, তাই না? তোর থেকে টানেলটা কোথায় আছে? এই যে, এই যে কার্ট অ্যান্ড কভার পেয়েছি, এরপরে নিচে তাহলে আমরা খুঁজি। এখানে যেহেতু ব্রিক কার্ট সয়েল। কি হবে সয়েল অ্যান্সারটা? ওয়াজ লেড এই অন যে দ্য টপ। ব্রিক ওয়াল ওয়াজ কনস্ট্রাক্টেড ফাইনালি এ ব্রিক আর্চ, এই যে আমরা পেয়েছি। উইথ ব্রিক। ব্রিক আর্চ ওয়াজ ক্রিয়েটেড ব্রিক। টু ক্রিয়েট এ টানেল। টানেলটা তৈরি করার জন্য ইট তৈরি হয়েছিল। ইটের তৈরি যে স্ট্রাকচার বা চাঁদার মতো বলা হয় যে স্ট্রাকচার, ডিপ এগুলোকে আর্চ লেয়ার অফ বলা হয়। সয়েল। স্যার সয়েল হবে উত্তর। A স্যার 2 meter সয়েল হবে। deep layer of soil was laid on the top of the tunnel. তাহলে 2 মিটারের কি রাখা হয়েছিল? কভার্ড উইথ সয়েল। সয়েল। তাহলে টানেলের মাটির, উপরে মাটি মাটির রাখা, আবরণ। আবরণ রাখা হয়েছিল যাতে এটা ধসে না পড়ে বা এরকম। ঠিক আছে, তো টানেল ওয়াজ কভার্ড উইথ সয়েল। তাহলে আমরা যদি এটা করি, তাহলে দেখেন আমাদের সবগুলো অ্যান্সার হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। জি জি স্যার। সবাই স্যার। কি স্যার এখানে ক্লিয়ার? ফান্ড yes দিলে sir, কি এখানে অ্যান্সার সঠিক দেখাইতে হবে? না, এখানে তো দেখাচ্ছে ফান্ড নেই, একটা অ্যান্সারই তো দেখাচ্ছে। জি স্যার, তাহলে ওগুলো না করে কপি পেস্ট করাই ভালো। জি, কপি পেস্ট করাই ভালো। তাহলে আজকের ক্লাসটা কি আপনারা বুঝতে পেরেছেন? এটার সাথে কিন্তু জি একটু স্যার। আমি একটু বলি, এটার সাথে কিন্তু ট্রু ফলস এরও কিন্তু একটা 100% মিল আছে, তাই না? ট্রু ফলস জি এর স্যার। এটা কিন্তু 100% মিল। তাহলে আপনারা এখন থেকে 1 নাম্বার যে কোনো প্যাসেজ, যে কোনো আইএলটিএস রিডিং এর 1 নাম্বার প্যাসেজ যেখানে ট্রু ফলস আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা প্যাসেজই বাসায় প্র্যাকটিস করতে পারবেন। আমি এমন একটা সিস্টেম করে দিলাম যাতে আপনাদের একটা প্যাসেজ বা একটা গল্প, 3টা গল্পের ভেতরে একটা গল্প শেষ হয়ে গেল। আবার লিসেনিং এও তাই, লিসেনিং এও আপনাদের 4টা পার্ট থাকে, তো তার ভেতরে একটা পার্ট কিন্তু আপনারা এখন থেকে প্র্যাকটিস করতে পারবেন আমাদের হোমওয়ার্কের পাশাপাশিও, নিজেরা চাইলে। ঠিক আছে, তো জি স্যার। ক্লাস কি জি আপনারা স্যার। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার, ওকে, বুঝতে তো পেরেছি। আমাদের ক্লাসের অংশ শেষ, এখন আপনাদের প্রশ্নের অংশ। আপনারা যার যত প্রশ্ন করতে পারেন, যার ইচ্ছা বের হয়ে যেতে পারেন। রেকর্ডিংটা কিছুক্ষণের পরে পেয়ে যাবেন, হোমওয়ার্কও সব পেয়ে স্যার যাবেন। একটা কোয়েশ্চেন ছিল। এখন কোশ্চেন, হ্যাঁ এখন আপনার কোশ্চেন, ক্লাসের অংশ শেষ।
যাদের ক্লাস কোনো প্রশ্ন নাই বা ক্লাস দেখার আর কোনো কিছু দেখার ইচ্ছা নাই, তারা বের হতে পারেন বা লিভ নিতে পারেন, আর যারা থাকতে চান থাকতে পারেন। ক্লাস স্যার একটা কথা বলি। স্যার হ্যাঁ ট্রু বলেন। ট্রু ফলস নট গিভেন যে পার্টটা থাকে, রিসেন্ট কয়েকটা কোশ্চেনে আমি দেখলাম আপনার এই সাইট থেকে, আমি দেখলাম যে ট্রু ফলসটা পরে থাকে আর ফিল ইন দা ব্ল্যাঙ্কস হচ্ছে আগে থাকছে। তাহলে কি সেক্ষেত্রে ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সার কি মানে ধরেই নিব যে পরেই আছে? তাহলে আমাকে তার পুরো প্যাসেজটা না না পড়া না, লাগছে না শুরু আপনি থেকে। যেখানে যেটা আগে থাকবে সেটার অ্যান্সার গুলো আগে থাকবে। যদি এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা আগে থাকে, এই গল্পের ভেতরে ফিল ইন দা হুম হুম। ব্ল্যাঙ্কস আগে থাকবে অ্যান্সার গুলা। এরপরে দেখবেন যে এখানে যে স্যার আমি আপনার এই প্যাসেজ এই অংশটুকুতে আমরা কি এখানে আগে সবার আগে কি পেয়েছি? ফিল ইন দা ব্ল্যাঙ্কস অ্যান্সার ট্রু ফলস। তাহলে এর নিচের দিকে পেতে পারি, অথবা এইখান থেকে শুরু করে মাঝখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পেতে পারি। এমন না যে এইখান থেকে এই ট্রু ফলস এর অ্যান্সার শুরু হবে, এমন কিছু না। এমনও হইতে পারে ট্রু ফলস এর অ্যান্সার আবার প্রথম থেকে শুরু হতে পারে, বা এইখান থেকে শুরু হতে পারে, এরকম। ঠিক আছে। এরকম একটা পাইছি আমি যে 21 নম্বরের ক্ষেত্রে দেখলাম যে স্যার একটা অ্যান্সার একদম উপরে ফার্স্ট প্যারাতে আছে। হ্যাঁ থাকতে পারে। এই যে আমরা যদি অ্যান্সার গুলো দেখি কোন লাইনে কত নাম্বার কোশ্চেন অ্যান্সার, এটা দেখলেই তো আমরা বুঝতে পারবো। এই যে প্রথম লাইনে 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার, তারপরে 2 3 4 5 6 7, তারপরে 8 নাম্বার হয়তো বা নট গিভেন এর জন্য দেওয়াই নাই, 9 10 10 11 12, 8 নাম্বার আর 13 নাম্বার নট গিভেন, তার মানে এগুলো অ্যান্সার নাই। তাহলে এগুলো সহজভাবে দিয়েছে। আমরা আর একটা প্যাসেজ করলাম, সেটা একটু দেখি। স্যার মক টেস্টের কি টাইম সেট করা থাকবে? না, কিছুই থাকবে না, আমরা লিখে দিব। আপনারা এটা জাস্ট ফ্রি হোমওয়ার্ক যেভাবে করতেছেন, শুধুমাত্র মক টেস্টটা একটু বড় আকারে হবে। এইটারও যদি অ্যান্সার গুলো আমরা একটু দেখি, এই যে দেখেন 1 2 1 2 3, এই যে 9 নাম্বার চলে আসছে। স্যার কত মার্কের উপর হবে স্যার? 13 মার্কের উপরেই হবে। এই যে এখানে একটা গল্পে 13 মার্ক থাকে না, 13 মার্কের 13 মার্ক। উপরে। আর লিসেনিং? 10 মার্ক মানে লিসেনিং এর। লিসনিং আর রিডিং মিলায়ে কত মার্ক মোট হবে আর কি? দুইটা মিলে এই 13 আর 9 যা 23। হয়। ঠিক আছে, 22 এখানে 23 তো 13টা স্যার, 13 আর ওই পাশে তো 10টা না? 10টা 23, সরি 13 আর 9 না, 23টা। 13 আর 10 জি 23টা। জি স্যার। জি হ্যাঁ বলেন। স্যার স্যার আরেকটা আরেকটা কথা ছিল। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম যে আমাদের যে অ্যাসাইনমেন্ট আমরা সাবমিট করি, এইটা মানে আরেকটা গ্রুপ হলে ভালো হতো না স্যার? যে এখানে সব স্টুডেন্টরা সাবমিট করবে আর আমাদের পড়াশোনার যে লিংক বা আপনারা যেটা দিবেন ওটা একটা ইসে থাকলে দেখতে সুবিধা হতো, নাহলে জি দেখা আমরা যাচ্ছে এটা বলেছি, অ্যাসাইনমেন্ট। এটা আমরা নেক্সট উইকেই করে দিব, এই শুক্রবারে আমরা জি সময় পেলে করে জি দিব। আমরা স্যার, বলেছি, মানে আমরা দেখা যাচ্ছে গতদিনই ইয়া একজন বলেছিলেন, দেখতে দেখতে স্ক্রল করতে করতে অনেক মানে গতদিনই ইয়া একজন হয়ে যায়। বলেছিলেন, তো ওইটা আমরা ওইটা জানানো হয়েছে। এগুলো তো আমি করি না, এগুলো করার আলাদা লোক আছে, টেকনিক্যাল বিষয়গুলো, গ্রুপ আচ্ছা ক্রিয়েট, মেম্বার অ্যাড, ওইটা বলে দিয়েছি। ওনারা হয়তোবা শুক্রবারে ফ্রি টাইমে করে দিবেন। ঠিক আছে। স্যার, আর আপনারা যে ইয়া দিবেন না প্যাসেজ গুলা দিবেন, ওটা শুধু রিডিংটা আর লিসেনিংটা প্র্যাকটিস করবো, জি তাই তো? জি জি জি, আমরা যতটুকু আচ্ছা করিয়েছি ততটুকুই আপনার প্র্যাকটিস করবেন। জি ঠিক আছে স্যার, আপনার বোঝানোটা প্র্যাকটিস অনেক লিঙ্কটা সুন্দর হয় স্যার, খুব ভালো থ্যাংক মাশাআল্লাহ, ইউ, ভালো থ্যাংক ইউ। লাগে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার 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 আরেকটা কথা, স্যার আরেকটা কথা বলবো। স্যার জি যদি কোনো কোশ্চেন থাকে মানে আপনার আরেকটা সাথে প্রশ্ন কথা ছিল, বলবো সেটা হচ্ছে কিভাবে স্যার? রিডিং এ তো 3টা প্যাসেজ থাকে। জি স্যার স্যার যেটা জানতে চাচ্ছিলাম বলছিলাম আমি সাধারণত কোনো স্যার প্রশ্ন ট্রু থাকলে ফলস আচ্ছা, আপনার সাথে আমি বলতেছি, আমি আগে বলি, সাধারণত আমাকে একটু কতগুলো সময় দেন। থাকে? আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থাটা আপনারা ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা গ্রুপের অ্যাডমিন, ওই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা একটু করুন। স্যার একটু যেটা জানতে চাচ্ছিলাম, জি পরীক্ষাতে ট্রু ফলস নট গিভেন তো সাধারণত স্যার এগুলো থাকে। জি। এখন 40টার মধ্যে স্যার এরকম কি কোনো সেগ্রিগেট করা আছে যে এতটা ট্রু না ফলস না নট না, গিভেন আসতে এরকম পারে বা আইএলটিএস এর কোনো সিলেবাস এরকম? নাই। আইএলটিএস এর কোনো স্পেসিফিক নাই সিলেবাস না? নাই। বিসিএস বা আচ্ছা ব্যাংকের পরীক্ষার মতো মানে এরকম স্পেসিফিক সিলেবাস নাই। আপনি ট্রু আচ্ছা ফলস স্যার, তাহলে মানে এখানেও একটা পেতে পারেন, হচ্ছে আবার আহ, 3 নাম্বার প্যাসেজও ট্রু ফলস পেতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, এটা একটু জানার ছিল। জি জি জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপরে প্র্যাকটিস লিঙ্ক কি আজকে স্যার আমি দিবেন লিভ নাকি নিচ্ছি পরে স্যার। দিবেন? আমাদের একটু পরে, আমাদের ক্লাসটা তো শেষ হয় নাই, শেষ হইলে কনভার্ট হইতে 30-40 মিনিট লাগে, আপলোড হইতে আরো 30-40 মিনিট লাগে, প্রায় 12টার ভিতরে আপনারা ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যান। ঠিক আছে। আর যে প্র্যাকটিস লিঙ্কটা। প্র্যাকটিস লিংকটা আমরা দিয়ে দিচ্ছি, আমরা ক্লাস শেষ করে দিয়ে দিচ্ছি, জি ক্লাস জি তো শেষ হয় স্যার। নাই। ওকে স্যার। ভোকাবুলারিটা আরো বেশি রিচ করার জন্য কি করা যেতে পারে স্যার? মানে আপনারা তো অনেকগুলা ওই যে পিডিএফ দিয়েছেন দেখেছি, জি তো এটা আরো রিচ করার জন্য আর আমি ডে টু ডে কিভাবে আমরা এইটা মানে প্র্যাকটিস করবো? যদি স্যার ভোক কোনো
পেজে ভোকাবুলারি থাকলে কথা একটু শেয়ার বলতেছেন? করতেন স্যার। ভোকাবুলারি জি স্যার, কথা ভোকাবুলারি। ভোকাবুলারির জি জন্য স্যার, আপনি ভোকাবুলারি। প্যাসেজ বাই প্যাসেজ ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি আইএলটিএস কেমব্রিজ ভোকাবুলারি, ক্যামব্রিজ আইএলটিএস ভোকাবুলারি হবে। ভোকাবুলারি এই যে এরকম অনেক বই আছে, আপনারা সরাসরি ভাবেও কিনতে পারবেন। আবার যদি অনলাইনে আছে, তবে সরাসরি দেখে কেনা ভালো। এরকম দেওয়া আছে যে ক্যামব্রিজ আইএলটিএস ভোকাবুলারি, ঠিক আছে, উইথ সিনোনিম। স্যার বই আছে, আবার আপনারা তো পিডিএফ ও মানে ডকুমেন্ট শেয়ার করেছেন, বাট আমি স্যার জানতে চাচ্ছিলাম যে বেস্ট স্ট্র্যাটেজিটা কি, মানে আমি প্রতিদিন কিভাবে পড়লে আমার এই জিনিসটা মানে আপনার রিচ যে হবে। প্যাসেজটা আপনি সলভ করবেন, সেই প্যাসেজটার ভোকাবুলারি গুলো আগে একটু পড়ে নেবেন। আর যেই ভোকাবুলারি গুলো আপনি জানেন না, শুধুমাত্র সেই ভোকাবুলারি গুলো আগে 1 মিনিট ধরে একটু নোট করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি ওই আচ্ছা। মনে করেন এইটা হচ্ছে একটা বই, এখানে যেমন দেয়া আছে দেখেন, ক্যামব্রিজ 17 টেস্ট 1 টেস্ট 2 টেস্ট 3 টেস্ট 4 এর ভোকাবুলারি। হ্যাঁ। তো এরকম সব ওই যে মনে করেন এটা কত নাম্বার ভোকাবুলারি, এটা হয়তো বা ক্যামব্রিজ 17 বা 16, যাই হোক, রিডিং প্যাসেজ 1 এর ভোকাবুলারি। তাহলে এর ভেতরে আপনি দেখবেন যে এই এই প্যাসেজ 1 এর কোন ভোকাবুলারি গুলো আপনি জানেন না, তাহলে সেই ও, ভোকাবুলারি শুধু গুলো সেটা আপনি পড়বো। শুধু আচ্ছা। সেটা আইডিয়া, মনে করেন আপনি জানেন না হচ্ছে অ্যাস্টোনিশিং জানেন না, তার এই যে এটাই তো ছিল আজকের প্যাসেজে, অ্যাস্টোনিশিং বলতে খুব তীব্রভাবে বৃদ্ধি পাওয়া, তাই না, অ্যাস্টোনিশিং রেটে। তারপরে মনে করেন আপনি অ্যাচিভমেন্ট মানে তো জানেন, তাহলে এটা পড়ার দরকার নেই। তাহলে প্রথমে আপনি এরকম যেই ভোকাবুলারি গুলো জানেন না, এগুলো হাইলাইট করবেন, এরকম 10টা বা 20টা হইতে পারে। তারপরে 10টা বা 20টা ভোকাবুলারি আপনি পড়লেন, তারপরে রিডিং প্যাসেজটা সলভ করবেন, ঠিক আছে। এরকম প্যাসেজ বাই আচ্ছা, প্যাসেজ ভোকাবুলারি দেওয়া আছে, যে রিডিং প্যাসেজ 1 টেস্ট 2 রিডিং প্যাসেজ 1, প্যাসেজ বাই প্যাসেজ ভোকাবুলারি পড়লে আপনাদের জন্য বেটার। সিনোনিমস তো কি পড়তে হবে? সিনোনিম একটা দুইটা পড়তে পারেন, একটা দুইটা পড়লে ভালো হয়, কারণ এখানে অনেকগুলো সিনোনিম দেওয়া আছে, একটা দুইটা পড়লে ভালো হয়। এরকম তো আমরা দিয়েছি কিছু। তো আপনারা চাইলে সরাসরি ভাবে করতে চাইলে এই বইগুলোর দাম বেশি না। অনলাইনে হয়তো বা অনেক বেশি দাম দেখায়, অফলাইনে অনেক কম দাম, 80 টাকা 100 টাকা এর ভেতরে। আছে এ- স্যার, বই কেনা আছে। ঠিক আছে, এইটাই হচ্ছে বই আপনার ভাইয়া, হ্যাঁ বলেন। আজকে আমরা ক্লাসে যে প্র্যাকটিস গুলো করলাম এটার ওই ক্যামব্রিজের নাম্বার গুলো যদি কাইন্ডলি একটু বলতেন। ওকে, এই যে এখানে দিয়ে দেওয়া আছে, এটা প্রথমটা হচ্ছে করেছি হচ্ছে কোনটা, এটা এটা হচ্ছে এটা না, এটা ক্যামব্রিজ 17 স্যার। এটা ছিল হচ্ছে একটা ছিল 17 টেস্ট 1 প্যাসেজ 1, আর একটা ছিল হচ্ছে 20 ক্যামব্রিজ মনে হয়। 20 টেস্ট 3 প্যাসেজ 1। এই যে লিঙ্ক দেখলে বুঝতে পারবেন, 20 টেস্ট 3 প্যাসেজ 1। জি স্যার, লিংক দেখলেই বোঝা যায় ওখানে যে থ্যাংক কোনটা। ইউ। এই যে এখানে যাবেন, এখানে গিয়ে ক্যামব্রিজ 20 টেস্ট 3 তে যাবেন, টেস্ট 3 এই যে রিডিং এর প্যাসেজ 1, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, কেউ কি এখানে আছেন যে ক্লাসে আমাদের কোনো গ্রুপে জয়েন নাই, ক্লাস দেখতে এসেছেন? আজকে অবশ্য আমরা ওইভাবে কাউকে লিংক দেই নাই, 1-2 জন হচ্ছে ওই যাদের ভর্তি হয়েছেন তাদের ফ্রেন্ড সার্কেলে এরকম 1-2 জন হয়তোবা লিংক নিয়েছিলেন, তো হয়তোবা ক্লাস শেষ হয়ে গেছে, তো অনেকে বের হতে পারেন। তো আপনাদের পরিচিত যদি কেউ ইন্টারেস্টেড থাকে এই কোর্সে, যেহেতু এই কোর্সে একটা অফার চলতেছে, এই অফারে ভর্তি হতে চাইলে আমাদেরকে রেফার করবেন বা জানাবেন, ঠিক আছে, এই ব্যাচটাতে। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী তো আর আজকে তো এই সপ্তাহে তো হয়ে গেল ক্লাস, শুক্রবারে আমরা পরীক্ষা নিব, ঠিক আছে। থ্যাংক ইউ। স্যার, ঠিক আছে স্যার। ভোকাবুলারি থ্যাংক ইউ স্যার। কি বললেন? ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য একটা কম্পিটিশন অথবা একটা প্র্যাকটিস দিলে ভালো হতো প্রতিদিন। কম্পিটিশন তো না, আমরা প্রয়োজনে বলতে পারি যে এত নাম্বার প্যাসেজ থেকে আপনারা ভোকাবুলারি করতে পারেন। এখন ওই কম্পিটিশনটা কখন করব, টাইম আপনারা একটা সাজেশন দেন, তাহলে করা যেতে পারে। মানে আমাদের তো ক্লাস কম নিতে নিতে 11টা বেজে যায়, তো আমরা ওইটা স্যার আমরা গ্রুপে যারা যারা আছি তারা আলাদাভাবে একটা গ্রুপ খুলতে পারি, হ্যাঁ এটা ওটা করতে বেটার পারেন, হবে। ওইটা করতে পারেন, নিজেরা নিজেরা ভোকাবুলারি ধরাধরি করতে পারেন, যে এটা মানে কি তুমি বলো, এটা মানে কি, এইটা বেটার। এখন কিং- আমরা আমরা যদি এখন কিংবা কোনো ভোকাবুলারি, একটা নির্দিষ্ট টপিকে একটু কনভারসেশন করলাম যে জি কোনো জি একটা জি, বিষয় নিয়ে। ওইটা তো স্পিকিং গ্রুপ করে দিব আপনাদের নেক্সট উইকে, ওইটা থেকে করতে পারবেন। বেসিক্যালি কি হয়, আমরা তো আসলে আইএলটিএস এ এটা পড়াতে ভোকাবুলারিটা আসলে স্যার পুরো স্পিকিং এর জন্য মনে হয় নর্মাল ওয়ার্ড ইউজ করা যাবে না, না একটু না, হার্ড হার্ড যাবে যাবে, ওয়ার্ড নর্মাল ওয়ার্ড ইউজ করা যাবে, নর্মাল। আমি বিষয়টা আগে ক্লিয়ার করি, দেখেন ভোকাবুলারিতে কি কোনো টেকনিক আছে?
না জি স্যার স্যার আর না টেকনিকটা এটা সব অ্যাচিভ করার জিনিস। ভোকাবুলারিটা আসলে যেমন টি মানে চা, টি মানে চা, কফি মানে কফি, ওয়াটার মানে পানি। এইটার আসলে কোনো টেকনিক না, এটা ব্রিটিশরা যা বলে দিছে ওইটা আমাদের মানতে হবে। এখন এইটা সম্পূর্ণটা মুখস্থর উপরে, এখানে কোনো টেকনিক খাটে খাটে না। ঠিক আছে? তো এই জন্য আপনাদের ভোকাবুলারি প্র্যাকটিস মানে আপনাকে প্রতিটা প্যাসেজ ধরে ধরে মুখস্থ করতে হবে। এখন আপনার মানে মুখস্থটা খাতায় লিখে তারপর ওগুলা দিয়ে নিজে নিজে সেন্টেন্স তৈরি করলে মাথায় হ্যাঁ, চলে আপনারা আসে। নিজেরা গ্রুপ করে প্র্যাকটিস করতে পারেন। এখন আমরা ভোকাবুলারি আপনাদের জাস্ট সাপোর্ট হিসেবে আমরা বলে দিতে পারি যে আজকে এত নাম্বার প্যাসেজটা করতে পারেন। তো আমরা যদি ক্লাসে স্যার এসে আপনাদের ভোকাবুলারি ধরি, তাহলে ওইটাতে কি আমরা ক্লাস করাইতে পারবো? না স্যার একটু আগে একজনের একটা কথা বলছিল ওটা খুব সুন্দর হ্যাঁ, যে কি বলেছিল একটা একটু গ্রুপ বলেন, সেটাই আমরা অ্যাপ্রুভ করে দিই। আপনাদের যে ডিসিশনটা ভালো হবে সেটা আমরা অ্যাপ্রুভ করে দিব। একটা গ্রুপ করে দিলে ওরা যারা ভোকাবুলারি প্র্যাকটিসের জন্য ইন্টারেস্ট হ্যাঁ, তারা তাহলে আমরা একটু একজন গ্রুপে পোস্ট দিয়ে দিব যে আপনারা নিজেরা ভোকাবুলারি প্র্যাকটিসের জন্য আলাদা গ্রুপ করতে পারেন, নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন। জি স্যার, গ্রুপ হলে ভালো হয় আসলে। ঠিক আছে, ঠিক আছে। একজনকে জিজ্ঞেস করলে স্যার এটা খুব মাথায় ঢোকে হ্যাঁ হ্যাঁ, এরকম এটা একটু এটা ঠিক আছে। আপনি এটা নিজের প্র্যাকটিসের গ্রুপের সাথেও করতে পারেন, এর পাশাপাশি আপনার নিজেদের ফ্যামিলি মেম্বারের সাথেও করতে পারেন। কারণ আমি যখন আইএলটিএস প্র্যাকটিস করেছি, আমার ফ্যামিলি মেম্বাররা ওনারা আইএলটিএস এর কিছুই জানে না, আমি তারপরে বলছি আমাকে জাস্ট প্রশ্ন করো যে হোয়ার ইজ ইওর হোম টাউন, তারপরে হোয়াট ডু ইউ ডু, ওনারা জাস্ট প্রশ্ন করেই চুপ করে থাকতো, আমি নিজের মতো অ্যান্সার দিতাম, জাস্ট এরকম। তো স্যার আপনারা এক্স্যাক্টলি এইটাই জানতে চাইছে যে আপনি কি ট্যাকটিক্স ফলো করতেন, জি এরকম সেইটা আমি আমাদের। নিজের মতোই করতাম। তো আপনারা এইভাবে নিজের ফ্যামিলি মেম্বার বা আমি অনেক সময় ফ্যামিলি মেম্বার বিজি থাকলে ফোনের রেকর্ডার অন করে নিজেই প্রশ্ন করে নিজেই অ্যান্সার দিতাম। পরবর্তীতে রেকর্ডিংটা আমি নিজে শুনতাম কোথায় ভুল হয়েছে, বা এখন তো আরো চ্যাট জিবিটির যুগ, চ্যাট জিবিটিতে গ্রামারে কতটুকু ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে এটা চেক করা যায়। তো আপনারা চ্যাট জিবিটিতেও প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে এ পর্যন্তই। জি আপনারা আরো স্যার। কিছুদিন থাকেন আমাদের সাথে, আস্তে আস্তে আরো কিছু ডেভেলপমেন্ট হবে। আশা করি এই এক সপ্তাহে তো অনেক কিছুই শিখতে পেরেছেন। আরো তো অনেক সপ্তাহ বাকি আছে, তো আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।